আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। সাথে রয়েছে আমি শাকিল হাসান মৃদুল। আমাকে যদি স্পষ্ট শোনা যায় এবং পিছনের বোর্ডটা যদি ক্লিয়ার দেখা যায় একটু কমেন্ট করে জানিয়ে দাও। এবং আজকের ক্লাসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ? আজকের ক্লাসটি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী এবং যারা 31-এ এই যে সামনে 31 তারিখ যারা পরীক্ষা দিতে যাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও এবং ক্লাসটিতে দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইতিহাসের যে গুরুত্বপূর্ণ দুইটা অধ্যায়, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা এবং হচ্ছে কি ইংরেজ উপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল যেটুকু রয়েছে এটা আমরা কি খুব সুন্দর করে আলোচনা করব। এই অধ্যায়গুলো থেকে তোমরা ধরে নিতে পারো প্রশ্ন মাস্ট হবে। ঠিক আছে, তো সবাই একটু ক্লাসটাতে দ্রুত যুক্ত হয়ে যাও এবং বন্ধুদের মেনশন করে দাও। আজকের ক্লাসটি আমি আবারও বলছি কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে এবং যারা কি এই সামনের 31 তারিখ যারা হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য কি ক্লাসটি গুরুত্বপূর্ণ। এবং এই ইতিহাসে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টিভ মার্ক হিসাবে 10 মার্ক রয়েছে। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় ক্লাসটিতে এবং যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে তারা ক্লাসটি একটু শেয়ার করে দাও। ঠিক আছে, যার যার টাইমলাইনে একটু শেয়ার করে দাও, কারণ শেয়ার করলে কি তোমরা রয়েছে এই দাগানো পিডিএফটা কি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আর ইতিহাসটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 25 ব্যাচের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিভাবে ইতিহাস পার্টটা তোমরা এইচএসসি পরীক্ষায় খাতায় লিখবে, কিভাবে লিখলে ভালো মার্ক পাবে, এইটা নিয়েও কি আমি দুইটা সৃজনশীল রেখেছি, খুব সুন্দর করে কি এটা আলোচনা করে দিব। সবাই দ্রুত ক্লাসটাতে একটু যুক্ত হয়ে যাও এবং বন্ধুদের মেনশন করে দাও ক্লাসে, যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। ঠিক আছে, দ্রুত একটু শেয়ার করে দাও ক্লাসটা এবং বন্ধুদের মেনশন করে দাও। খুব দ্রুতই আমরা মূল ক্লাসে প্রবেশ করব। এবং কে কোথা থেকে লাইভটাতে যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, কে কোথা থেকে লাইভটায় যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আজকে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কি জন্য? যে কিভাবে ইতিহাস পাঠটা তোমরা লিখবে, কিভাবে ইতিহাস পাঠটা তোমরা খাতায় উপস্থাপন করবে সেটাও কি আমি সুন্দর করে তোমাদের কি দেখিয়ে দিব। ঠিক আছে, দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, আমরা খুব অল্প সময়ের ভিতরেই মূল ক্লাসে প্রবেশ করব। ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের আলোচনার দুইটা অধ্যায় আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব এবং এই দুইটা অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে অবশ্যই তোমরা কি সুন্দর করে কি উত্তর করতে পারবে। ঠিক আছে, তো এই ক্লাসটা যারা হচ্ছে 25 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তারাও কি গুরুত্ব দিয়ে দেখবে এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পার্টটা মার্ক করবে তাদের জন্য কি এখানে 10 মার্ক রয়েছে। এমনিতে জিকেতে তো হচ্ছে কি 20 মার্ক, সেটা হচ্ছে কি নর্মাল যে সাধারণ জ্ঞান সেটাতে, এবং সাবজেক্টের উপর হচ্ছে কি প্রত্যেকটা সাবজেক্টের উপর 10 মার্ক করে রয়েছে। ঠিক আছে, তো সবাই একটু কি মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করবে আশা রাখবো। তাহলেই হচ্ছে কি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী আছে এবং হচ্ছে 25 ব্যাচের শিক্ষার্থীরা তারা কি খুব সুন্দর করে তাদের কি কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কি করতে পারবে। ওকে, তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা, আর হচ্ছে কি ইংরেজ যে ঔপনিবেশিক শাসন আছে এটার কি শুধু ব্রিটিশ আমল। ঠিক আছে, অনেকেই দেখতে পাচ্ছি নীলফামারী থেকে। আচ্ছা ঠিক আছে, সবাই এখন কি একদম ফোকাস থাকবে কি আমার কথার উপর এবং হচ্ছে কি এই বোর্ডের উপর। আমরা খুব সুন্দর করে এই দুইটা অধ্যায় খুব সুন্দর করে শেষ করব। তো আমরা জানি এই যে আমাদের পাক ভারত উপমহাদেশ ছিল, এই উপমহাদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে কি বাণিজ্য করার উদ্দেশ্যে ইউরোপীয় বণিকদের আগমন ঘটে। তো এই বণিকদের আগমনের পিছনেও কিন্তু একটা কারণ রয়েছে। ঠিক আছে, কারণটা কি? যখন 1453 সালে, ঠিক আছে, যখন হচ্ছে এই কনস্টান্টিনোপলের পতন ঘটে, মানে হচ্ছে কি এই কনস্টান্টিনোপল যেটা হচ্ছে কি বর্তমান ইস্তাম্বুল, এই ইস্তাম্বুলটা যখন মুসলমানদের অধিকারে আসে তখন কি তারা সবথেকে বড় যে বাণিজ্য করার যে রাস্তাটা ছিল সেটা কি এই উপমহাদেশের আগমনের আগে কি তারা সবচেয়ে বাণিজ্য করতে হচ্ছে কোথায়? এই ইস্তাম্বুল, এই কনস্টান্টিনোপল যেটা ছিল এইটাকে কেন্দ্র করে। কিন্তু যখন ইউরোপীয়দের এই পথটা অতিক্রম করা কি
দুঃসাধ্য হয়ে যায় এবং কি মুসলমানদের এটা কি তাদের হয়ে যায়। তার পরবর্তীতে তারা কি বিকল্প রাস্তার কথা চিন্তা করে। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, দেখো এইটা আমরা জানি হচ্ছে কি ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, আর ওদের হচ্ছে কোথায়, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। যারা যে বণিকদের আগমন ঘটে তাদের বাসস্থান হচ্ছে কোথায়, ইউরোপ মহাদেশে। তো এইটা হচ্ছে আমাদের পাক ভারত উপমহাদেশ। তাহলে এইটা যদি ইউরোপ মহাদেশ হয়, এখানে হচ্ছে কি, এইখানে হচ্ছে ইস্তাম্বুল। তো এই দিক দিয়ে আসার হচ্ছে কি তাদের বাণিজ্য করার পথটা যদি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে তারা কি, তারা হচ্ছে বাণিজ্য করার আলাদা কি আরেকটা জায়গা খুঁজতে থাকে। তখন সবচেয়েতে বেশি ছিল হচ্ছে কি, সবচেয়েতে বেশি হচ্ছে নৌবিদ্যায় পারদর্শী কোন জাতি, যেটা হচ্ছে পর্তুগিজ। তারা কোন দেশের, তারা হচ্ছে কি পর্তুগাল। কোন দেশ, পর্তুগালের অধিবাসীদের বলা হয় কি পর্তুগিজ। তারা ছিল কি সমরবিদ্যা এবং কি নৌবিদ্যায় অনেক কি ছিল, অনেক উন্নত ছিল। তখন তারা হচ্ছে কি, পর্তুগাল দেশটা কোথায়, এই স্পেনের এই জায়গা জুড়ে হচ্ছে কি পর্তুগিজদের দেশ পর্তুগাল। তারা এই যে জলপথটা রয়েছে এই পথ দিয়ে এসে হচ্ছে কি এই যে ভারতীয় উপমহাদেশ কত সালে, 1498 সালে, 1498 সালে কে ভাস্কো ডা গামা, কি নাম তার, ভাস্কো ডা গামা ইউরোপ থেকে এই উপমহাদেশে আসার জলপথ আবিষ্কার করে। তাহলে প্রথমে আমরা কি চিত্রের সাহায্যে দেখতেছি, কারণ হচ্ছে কি আমরা যখন এই চিত্রের সাহায্যে বা ভিজুয়ালাইজ করে কোনো তথ্য পড়ি তখন হচ্ছে কি আমাদের খুব সুন্দর করে সকল তথ্য কি মনে থাকে। ঠিক আছে, সাউন্ডের সমস্যা রয়েছে একজন বলতেছো, এখন সমস্যাটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো আমাকে, সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলো আমাকে। একজন বলেছে সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার না, একজন বলেছে দেখো এখন সাউন্ড ক্লিয়ার কিনা। আর যারা ক্লাসটা আজকে শেয়ার দিবে অবশ্যই তারা কি এই ক্লাসের পিডিএফটা কি দাগানো পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ক্লাসটা কি একটু শেয়ার করে দাও। ওকে, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও যারা ক্লাসটাতে যুক্ত আছো। এই পিডিএফটা পেতে চাইলে অবশ্যই কি তোমাদের ক্লাসটা শেয়ার করতে হবে। ঠিক আছে, তো এই পিডিএফটা কিভাবে পাবে তোমরা কি, আমি দেখো কমেন্ট করে দিয়েছি, এইখানে নক করলে হচ্ছে কি তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো যেখানে ছিলাম আমরা, তো পর্তুগিজটা হচ্ছে কি নৌবিদ্যায় অনেক কি পারদর্শী ছিল, যার ফলশ্রুতিতে কি তারা এই ইউরোপ থেকে এই পথে হচ্ছে কি এই উপমহাদেশে আসার জলপথটা আবিষ্কার করে। তাহলে কে আবিষ্কার করে, তার নাম হচ্ছে কি ভাস্কো ডা গামা। কত সালে, 1498 সালে। এবং তিনি যে জায়গায় অবতরণ করে সেই জায়গাটার নাম কি কালিকট বন্দর। কি বন্দর, কালিকট বন্দর। তাহলে এই উপমহাদেশে আসা প্রথম ইউরোপীয় বণিক কারা, প্রথম ইউরোপীয় বণিকরা হচ্ছে কি পর্তুগিজ। পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম ইউরোপীয় বণিক কারা, তারা হচ্ছে কি পর্তুগিজ। কারা, পর্তুগিজ। পর্তুগিজরা কোন দেশের অধিবাসী, পর্তুগিজরা হচ্ছে পর্তুগালের অধিবাসী। তারপর হচ্ছে কি ডাচ। এই ডাচদের আবার বলা হতো কি উলন্দাজ। কি বলা হতো, উলন্দাজ। ডাচদের বলা হতো কি উলন্দাজ। এই উলন্দাজটা কোন দেশের অধিবাসী, এখানে আমরা দেখবো হচ্ছে কি নেদারল্যান্ড, বা হচ্ছে কি এটা আরেক নাম হচ্ছে কি হল্যান্ড। নেদারল্যান্ড বা হল্যান্ড এই দেশের অধিবাসীদের বলা হতো কি উলন্দাজ। কি বলা হতো, উলন্দাজ। তারপর এই পথ ধরে হচ্ছে কি উলন্দাজরা এই ভূখণ্ডে প্রবেশ করে। কারা, উলন্দাজরা। তারা হচ্ছে কোন দেশের অধিবাসী, হল্যান্ড বা হচ্ছে কি নেদারল্যান্ডের অধিবাসী। তাদেরকে জাতিতে কি বলা হয়, ডাচ বলা হয়। এবং তাদেরকে বলা হয় কি উলন্দাজ বলে এই ভূখণ্ডের মানুষ কি তাদেরকে চিনত। ঠিক আছে, যারা ক্লাসটাতে যুক্ত আছো তোমরা অবশ্যই কি রেসপন্স করবে, কোনো বিষয় না বুঝলে অবশ্যই কি আমাকে বলবে যে তোমরা কি এই টপিকটা বুঝতে পারোনি বা এইটা নিয়ে তোমাদের সমস্যা রয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমরা কি এটা আমাকে বলবে। ঠিক আছে, হ্যাঁ একজন কমেন্ট করেছে সর্বশেষ ফরাসি। হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে, প্রথম হচ্ছে পর্তুগিজ এবং সর্বশেষে কি ফরাসিরা এই ভূখণ্ডে আগমন ঘটে। ঠিক আছে, যাদের ইসলামী ইতিহাস এবং পৌরনীতি অর্থনীতি, হ্যাঁ পৌরনীতি অর্থনীতি এই ক্লাসগুলো তো হচ্ছে। তোমরা কি ক্লাসের রুটিন পাওনি, রুটিনটা তো গ্রুপে দেওয়া আছে, তোমরা যে গ্রুপে যুক্ত আছো ওই গ্রুপেই কি তোমাদের রুটিনটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তোমাদের ওই ক্লাসগুলো তো হচ্ছে নিয়মিত। তোমরা
পেজে খুঁজে রাখলেই কি পেয়ে যাবে ক্লাসগুলো। ওকে, তো আমরা যেখানে ছিলাম দেখো, প্রথমে আসলো হচ্ছে কি পর্তুগিজ, তারা এই জলপথটা কি আবিষ্কার করেছে। এর মাঝে উল্লেখযোগ্য ব্যক্তিকে বললাম ভাস্কো দা গামা। তারপর কত সালে তিনি? 1498 সালে। দেখো তারপর এই পর্তুগিজরা আসলো প্রথম, তারপর হচ্ছে কি নেদারল্যান্ড বা হল্যান্ডের অধিবাসী যাদেরকে বলা হয় কি ওলন্দাজ, তারা আসলো। তারপর ডেনমার্ক, এই ডেনমার্ক বলা হয়, আমরা দেখব এই জায়গায় অবস্থিত একটা দেশ হচ্ছে কি, তার নাম হচ্ছে কি ডেনমার্ক। কি নাম? ডেনমার্ক, যেটা স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক। এই ডেনমার্ক থেকে আসে কারা? ডেনমার্ক থেকে এই ভূখণ্ডে আসে, তাদের নাম হচ্ছে কি, তাদেরকে এই ভূখণ্ডের মানুষ চিনতে হচ্ছে কি ডেনমার্ক নামে। কি নামে? ডেনমার্ক। তারা যে কোম্পানি গঠন করে সেটা হচ্ছে কি ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি কোম্পানি? ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে কারা? ডেনমার্কের অধিবাসীদের বলা হয় কি ডেনমার্ক। ঠিক আছে, তার পরবর্তীতে এই জায়গা জুড়ে যে দেশটা, সেটার নাম হচ্ছে কি, এই জায়গা জুড়ে যে দেশটা এটা হচ্ছে কি ইংল্যান্ড। তো এই দেশ থেকে আসে হচ্ছে কারা? ইংরেজরা। এই দেশ থেকে আসে কারা? ইংরেজরা। তাহলে আমরা কি পরবর্তীতে এই ইংরেজদের অধীনে ছিলাম কি প্রায় 200 বছর। প্রায় কি 200 বছর, সেই 1757 থেকে শুরু করে একদম কি একদম 1947 সাল পর্যন্ত। ঠিক আছে, তারপর আসে কি ফরাসিরা। সর্বশেষ যে জাতি এই ভূখণ্ডে প্রবেশ করে তার নাম হচ্ছে কি, এই ভূখণ্ডে প্রবেশ করে তারা হচ্ছে কি ফরাসি। তো ফ্রান্সটা কোথায়? এইখানে। তো এই জায়গা দিয়ে আসে হচ্ছে কি ফরাসিরা। আমরা কি ক্লিয়ার হলাম কিনা একটু কমেন্ট করে বলো যে এই উপমহাদেশে যে ইউরোপীয় বণিকদের আগমন ঘটে এইটা আমরা ক্লিয়ার কিনা, একটু বলো আমাকে এইটা ক্লিয়ার কিনা, ইউরোপীয় বণিকদের আগমন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো আমাকে। আর আমরা এই ক্লাসটা সাজিয়েছি তোমাদের জন্য হচ্ছে কি, প্রথমে আমরা কি ডিটেলস সবকিছু সুন্দর করে শেষ করব, পরবর্তীতে এমসিকিউ সলভ করব, এবং তারপর হচ্ছে রিটেন তোমরা কিভাবে লিখবে সেটা কি আমি সুন্দর করে আলোচনা করে দিব। কারণ আমরা জানি হচ্ছে কি মানবিকের যে সাবজেক্টগুলো রয়েছে বা মানবিকের শিক্ষার্থীরা হচ্ছে কি এইচএসসিতে প্লাস পাওয়ার সংখ্যা কি অনেক কম। প্লাস পাওয়ার সংখ্যা হচ্ছে কি অনেক কম হচ্ছে কাদের? মানবিকের শিক্ষার্থীদের। এইচএসসিতে মানবিকের শিক্ষার্থীদের হচ্ছে কি, এইচএসসিতে মানবিকের শিক্ষার্থীদের এ প্লাস পাওয়ার সংখ্যা কি অনেক কম। কারণ হচ্ছে এই সাবজেক্টগুলোতে হচ্ছে কি এভারেজ একটা মার্কিং পাওয়া এবং এই সাবজেক্টগুলোতে প্লাস না পাওয়া। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার খাতার উপস্থাপনটা হবে কি একটু ভিন্নতর। ঠিক আছে, তো এর ফলে হচ্ছে কি তোমার আশানুরূপ মার্ক আসবে এবং কি এ প্লাস তুমি কি তুলতে পারবে। ঠিক আছে, তো যেখানে ছিলাম আমরা এই ক্লাসটা আমরা সাজিয়েছি হচ্ছে প্রথমে আমরা পুরো ডিটেলস পড়বো, তারপর হচ্ছে প্রশ্ন সলভ করবো এবং সর্বশেষে কি আমরা কিভাবে লিখতে হবে এটা নিয়ে আলোচনা করব। যদি ক্লিয়ার হয় আমাকে একটু বলো যে তোমাদের কি এটা ক্লিয়ার, একটু বলো আমাকে যে এই আগমনটা ক্লিয়ার। ঠিক আছে, আগমনটা ক্লিয়ার, একটু বলো আমাকে। আগমনটা যদি ক্লিয়ার হয়ে থাকে একটু বলো আমাকে যে এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো আমাকে। একটু বলো আমাকে যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। হ্যাঁ, একজন লিখেছো যে ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তো আমরা পড়লাম কি যে কোথা থেকে কোন জাতির আগমন ঘটে। প্রথমে হচ্ছে কি পর্তুগিজ, যারা হচ্ছে এই জলপথটা আবিষ্কার করে। তার পরবর্তীতে হচ্ছে কি ডাচ, যাদেরকে আমরা উলন্দাজ বলে চিনি, তারা হচ্ছে কি হল্যান্ডের অধিবাসী। তারপর হচ্ছে কি ডেনমার্ক, যারা হচ্ছে কি ডেনমার্কের অধিবাসী। তারপরে হচ্ছে কি পড়লাম আমরা ইংরেজ, যেটা নিয়ে আমরা কি আজকে বিস্তর আলোচনা করব, ইংরেজ। তারপর হচ্ছে কি ফরাসি, তারপর হচ্ছে কি ফরাসি। এদের আগমন ঘটার পর তারা কি বাণিজ্যতেই কি সন্তুষ্ট ছিল না। পরবর্তীতে তারা কি এখানে এসে কি করে, তারা এখানে এসে তারা হচ্ছে কি আস্তে আস্তে রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে এবং পরবর্তীতে তারা কি এই ভূখণ্ডের কি হয়ে যায়, এই ভূখণ্ডের ত্রাণকর্তা বনে যায় হচ্ছে কারা, এই ইংরেজরা। ঠিক আছে, তোমরা যারা যুক্ত আছো অবশ্যই কি তোমাদের কোনো টপিকে প্রবলেম থাকলে অবশ্যই কি আমাকে বলবে। ঠিক আছে, অবশ্যই বলবে যে এই টপিকে সমস্যা। ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করবো আগে। দেখো
আমরা জানি হচ্ছে কি ইংরেজদের আগমনের পর আমরা ইতিহাসটা এমন ভাবে পড়বো, দেখো ইতিহাসটা কিভাবে পড়তে হবে, যেমন হচ্ছে কি 1 2 3 এইভাবে আমরা কি সিকোয়েন্স অনুযায়ী মনে রাখি না, তো ইতিহাসটা আমরা কি এই রকম সিরিয়াল ওয়াইজ মনে রাখবো। যেমন এই ভূখণ্ডে প্রথম সাম্রাজ্য ছিল কি মৌর্য, এই মৌর্য থেকে শুরু করে হচ্ছে কি আমরা একদম 2025 পর্যন্ত হচ্ছে কি যে সিকোয়েন্সটা একটু কি মনে রাখার চেষ্টা করব, তখন যখন হচ্ছে কি যেইটুকু আমাদের সিলেবাসে ওইটুকু হচ্ছে কি সিরিয়াল ওয়াইজ মনে রাখবো। আমি জাস্ট বলার জন্য বললাম হচ্ছে কি, যেমন হচ্ছে কি মৌর্য থেকে যদি শুরু করি, মৌর্য, গুপ্ত, তারপর হচ্ছে কি গৌড়, পাল, সেন, তারপর হচ্ছে কি এই তারাইনের প্রথম যুদ্ধের মাধ্যমে হচ্ছে কি ইসলামী আবির্ভাব ঘটে, ইসলামের আবির্ভাব ঘটে। তারপরে হচ্ছে কি দিল্লি সালতানাত, পরবর্তীতে হচ্ছে কি দিল্লি সালতানাতের পর হচ্ছে এখানে কয়েকটা বংশ ছিল, দাস বংশ, যা বংশ ছিল, তুগলক বংশ। তার পরবর্তীতে কি হয় মুঘল আমল। এই মুঘল আমলের সময় হচ্ছে কি এই ভূখণ্ডে হচ্ছে কি এই বণিকদের আগমন ঘটে। তারপর মুঘলদের যোগ্য শাসক যখন শেষ হয়ে যায়, পরবর্তীতে তারা কি এখানে হস্তক্ষেপ শুরু করে। এই বাংলার ভূখণ্ড থেকেই কি সেটার উৎপত্তি হয়, ঠিক আছে। তো প্রথম এই 1757 সালে কি তারা হচ্ছে কি পলাশী যুদ্ধ কত সালে হয়, 1757 সালের 23শে জুন। এই যুদ্ধ জয়ের মাধ্যমে হচ্ছে কি তারা এই ভূখণ্ডে হচ্ছে কি অধিকৃত, এই ভূখণ্ডটা কি হচ্ছে কি তারা অধিগ্রহণ করা শুরু করে, মানে এই ভূখণ্ডের ত্রাণকর্তা বনে যায় কারা, ইংরেজরা। তাহলে আমরা দেখি প্রথম হচ্ছে কি নবাব আলীবর্দী খান। এই নবাব আলীবর্দী খান ছিলেন কে, সম্পর্কে ছিলেন সিরাজউদ্দৌলার নানা, ঠিক আছে। তিনি যে গুরুত্বপূর্ণ কাজ করেন যেটা হচ্ছে কি এই বর্গী ছিল না, বর্গীদের দমন করেন কে, এই বর্গীদের দমন করেন কে নবাব আলীবর্দী খান। তার উত্তরাধিকার কি কোনো ছেলে সন্তান ছিল না, সেক্ষেত্রে হচ্ছে কি তিনি তার প্রিয় দৌহিত্র বা হচ্ছে কি নাতি কাকে মনোনীত করে যান, সিরাজউদ্দৌলা, তাকেই কি বেশি পছন্দ করতেন, তাকেই কি করেন 1700 কত সালে 1756 সালে হচ্ছে কি সিরাজউদ্দৌলা হচ্ছে কি এই সিংহাসনে আরোহণ করেন। তো আমি এইখানে আসার আগে কি যেটা বললাম, যেখানে মুঘলদের কি সুবেদারি শাসন চলে, তারপর হচ্ছে কি নবাবী শাসন, ঠিক আছে। ওই সময় উপমহাদেশে কি চলছিল, মুঘল শাসন। তার পরবর্তীতে হচ্ছে কি এই ভূখণ্ডে চলতেছিল তখন কি নবাবী শাসন, এবং তখন ক্ষমতায় ছিল কে নবাব আলীবর্দী খান। তার পরবর্তীতে তিনি উত্তরাধিকার মনোনীত করে যান কাকে, সিরাজউদ্দৌলাকে। এবং সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন কত সালে, 1757 সালে, মাত্র কত বছর বয়সে, 22 বছর বয়সে। কত বছর বয়স, মাত্র 22 বছর বয়সে হচ্ছে কি তিনি সিংহাসনে আরোহণ করেন। কিন্তু তিনি কি এই সিংহাসনটা কিভাবে চালাতে হবে এইটা অনুযায়ী কি তার বয়স অনেক কম, এবং কি তিনি ওই রকম দক্ষ হয়ে উঠতে পারেননি। তার আগেই কি তিনি এই ক্ষমতাটা গ্রহণ করে ফেলেন। তার ফলশ্রুতিতে কি হয় দেখো, তার ফলশ্রুতিতে কি হয়, এই ইতিহাসটাকে আমরা গল্পের মতো মনে রাখবো এবং সিরিয়াল ওয়াইজ মনে রাখবো। যেমন হচ্ছে এই নবাবী আমলের পরে কি হয়, ইংরেজ শাসন শুরু হয়, একদম লর্ড ক্লাইভ থেকে শুরু করে লর্ড ক্লাইভ, কর্নওয়ালিস, ডালহৌসি, ওয়েলেসলি, লর্ড রিপন, লিটন, কেনিং, কার্জন, তারপরে হচ্ছে কি একদম শেষে হচ্ছে মাউন্টব্যাটেন পর্যন্ত। পরবর্তীতে দেশ বিভাগ, তার পরবর্তীতে কি এখানে পাকিস্তান আমল, তারপরে হচ্ছে কি আমরা স্বাধীনতা লাভ করি। পরবর্তীতে হচ্ছে কি শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারপর হচ্ছে কি মুস্তাক, খন্দকার মুস্তাক ছিল কি জিয়াউর রহমানের আগে, তারপর হচ্ছে কি এরশাদ, তারপর হচ্ছে কি খালেদা জিয়া, তারপর শেখ হাসিনা, তারপর আবার খালেদা জিয়া। এইভাবেই কিন্তু কি ইতিহাসগুলো এই 2025 সাল পর্যন্ত আসে। এরকম সিকোয়েন্স অনুযায়ী কি আমরা মনে রাখবো। যারা যুক্ত আছো ক্লাসটিতে, ঠিক আছে, তাদেরকে বলবো ক্লাসটা কি একটা শেয়ার করে দিতে এবং বন্ধুদের মেনশন করে দিতে। তাহলে হচ্ছে কি এখানে প্রশ্ন থাকবে, হচ্ছে কি আমাদের এমসিকিউ রয়েছে এরপর, তারপর কি রিটেনেরও কি কিভাবে লিখতে হবে সেটাও কি আমি আলোচনা করে দিব। এই পিডিএফটা কি তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো তাহলে হচ্ছে কি যেটা বলতেছিলাম যে সিরাজউদ্দৌলা, তো সিরাজউদ্দৌলা ক্ষমতায় আরোহণ করার পরে হচ্ছে কি তিনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন, এবং যেটার জন্য তিনি কি মোটেও প্রিপেয়ার ছিলেন না। একজন যোগ্য শাসকের যে গুণাবলী থাকা উচিত ছিল সেগুলো কি সবগুলো তার মাঝে ছিল না, ঠিক আছে। একজন যোগ্য শাসক হতে গেলে কি সে কি হবে, বিচক্ষণ হবে, তারপর হচ্ছে কি সমর জ্ঞান থাকবে, তারপর হচ্ছে কি সময় অনুযায়ী কি কঠোর হওয়ার মানসিকতা থাকতে হবে। এই যে একজন
রাষ্ট্র পরিচালকের কি এই গুণগুলো থাকা কি আবশ্যক, যেগুলো হচ্ছে কি সিরাজউদ্দৌলার ছিল না। এবং তিনি যে সিচুয়েশনে ক্ষমতায় আসেন সেই সময় কি হয়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে প্রথমেই যদি বলি ইংরেজরা, তারপর হচ্ছে কি তার যে দরবারের লোকজন ছিল এবং তার আপন খালা, তারাও কি তার বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র শুরু করে। এইগুলো কি আমরা আগে থেকেই জানি, ঠিক আছে। তো এই ষড়যন্ত্র মোকাবেলায় হচ্ছে কি তাকে অনেকবার হচ্ছে কারা হচ্ছে সতর্ক করে, ফরাসিরা হচ্ছে কি, ফরাসিরা তাকে সতর্ক করে বারবার যে ইংরেজরা এবং কি আপনার ঘরের আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারা কি মির্জাফর থেকে শুরু করে সবাই হচ্ছে কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনাকে কি এই ক্ষমতা থেকে সরানোর জন্য। তারপরও কি তিনি সচেতন হননি। এবং ইংরেজদের সাথে তার দূরত্ব বাড়ার কারণ ছিল কি, প্রথমত যদি আমরা চিন্তা করি তার দূরত্ব বাড়ার কারণ ছিল হচ্ছে কি, যেই নবাব হতো তখন তারা হচ্ছে কি নবাব হওয়ার পর ইংরেজ বা বিদেশি বণিকদের কাছ থেকে কি উপঢৌকন পেতে এটা একটা রীতির মতো ছিল। কিন্তু এই রীতিটা কি সিরাজউদ্দৌলার সময় কি ইংরেজরা পালন করেনি, যার জন্য হচ্ছে কি তিনি ক্ষুব্ধ ছিলেন। এবং ইংরেজরা হচ্ছে কি দেশীয় যে বাণিজ্য করা বণিকরা ছিল তাদেরকে কি কোনোভাবে কি এখানে সুযোগ সুবিধা নিতে দেয়নি, তারাই হচ্ছে কি বেশি সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। এবং তাদের ইংরেজদের এই ভূখণ্ডে হচ্ছে কি বাণিজ্য করার অনুমতি থাকলেও কুঠি স্থাপন করার কি অনুমতি তাদের ছিল না। কিন্তু তারপরও কি তারা এই নবাবের যে আদেশ এটা অমান্য করে তারা কি কুঠি স্থাপন করা শুরু করে। এই সব কারণের জন্য হচ্ছে কি ইংরেজদের সাথে নবাবের কি দূরত্ব বেড়ে যায়। এবং সেই সুযোগে ইংরেজ এবং কি ইংরেজরা তারপর হচ্ছে কি নবাবের বিনিময়ে হচ্ছে কি যে সেনাপতি ছিল মির্জাফর, তিনি হচ্ছে কি এই ষড়যন্ত্রে লিপ্ত হন, ঠিক আছে। এই ষড়যন্ত্র তাকে কি বারবার ফরাসিরা কি তাকে সচেতন করলেও তিনি কি সচেতন হননি। যেমন হচ্ছে বিচক্ষণতা, তারপর হচ্ছে কি সমরজ্ঞান, এইগুলো ছিল না। তেমনি হচ্ছে কি কিভাবে কি এই রাষ্ট্রটা পরিচালনা করতে হবে সেটার জ্ঞানও কি তার তখন কি ওই রকম ভাবে ছিল না, ঠিক আছে। তো এই ষড়যন্ত্র চলতেছিল এবং এই সময় তিনি হচ্ছে কি কত সালে 1756 সালে তিনি হচ্ছে কি এইগুলোর জন্য হচ্ছে কি 1756 সালে হচ্ছে কি তিনি ইংরেজদের যে কুঠি ছিল কলকাতায় সেখানে কি একটা অভিযান পরিচালনা করে এবং ওই কুঠি দখল করে নাম দেন কি, ওই কুঠির নাম দেন হচ্ছে কি তার নানার নামে হচ্ছে কি আলীনগর। কি নাম দেন? আলীনগর। এবং এতে হচ্ছে কি ইংরেজরা আরো ক্ষুব্ধ হয় এবং পরবর্তীতে আরো ডিপলি তারা কি ষড়যন্ত্রে লিপ্ত হয়, যেটার কি বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে কি 1757 সালের 23শে জুন ভাগীরথী নদীর তীরে যে পলাশীর প্রান্তরটা রয়েছে সেখানে। তাহলে এই যুদ্ধের ফলাফলটাও কি আমরা এখন আলোচনা করব, সবকিছু যুদ্ধটা কিভাবে হয় সেটাও কি আমরা দেখব, ঠিক আছে। এবং কারা কোন পক্ষে যুদ্ধ করে এটাও কি আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম, এইটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু বলো সবাই, ঠিক আছে। এইটুকু বুঝতে পেরেছো কিনা, কোনো প্রশ্ন রয়েছে কিনা একটু কমেন্ট করো। যারা যুক্ত আছো তারা অবশ্যই কি শেষ পর্যন্ত থাকবে, ঠিক আছে। যারা হচ্ছে 25 ব্যাচের শিক্ষার্থী তারাও থাকবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তারাও কি অবশ্যই থাকবেন শেষ পর্যন্ত, ওকে। তাহলে দেখো এই হচ্ছে সিরাজউদ্দৌলা এবং কি পলাশী যুদ্ধের আগের প্রেক্ষাপট। তো যুদ্ধে কি হলো, এই যুদ্ধে হচ্ছে কি নবাবের সৈন্য ছিল কতজন? নবাবের সৈন্য ছিল 50,000। কত হাজার? 50,000। আর ইংরেজদের হচ্ছে কি বিদেশি ছিল 1000 আর দেশীয় সৈনিক ছিল কি 1000-এর মতন। কিন্তু তারা তো আগে থেকেই কি প্ল্যান করে রেখেছে হচ্ছে কি যে নবাবের বেশিরভাগ সৈন্যই কি যুদ্ধে অংশগ্রহণ করবে না, কারণ তাদের সেনাপতি কি নীরব ভূমিকা পালন করবে। তো এই যুদ্ধ শুরু হওয়ার পর, এই যুদ্ধ যখন শুরু হয় পলাশীর প্রান্তরে কত সালে? 1757 সালের 23শে জুন। যুদ্ধ শুরু হওয়ার এক পর্যায়ে হচ্ছে কি যখন এই ইংরেজরা পরাজিত হওয়ার দ্বার প্রান্তে, তাদের এত বাহিনীর কাছে কি তারা পরাজিত হওয়ার দ্বার প্রান্তে, কিন্তু ওই সময় কি নীরব দর্শকের ভূমিকা পালন করে কে? মির্জাফর। কে? মির্জাফর হচ্ছে কি নীরব দর্শকের ভূমিকা পালন করে। এবং এই যে যারা যুদ্ধে তার পক্ষে যুদ্ধ করে কে? মীর মদন মোহনলাল, এরা হচ্ছে কি তার পক্ষে। এবং ফরাসি সৈনিক হচ্ছে কি সিফরে তার পক্ষে যুদ্ধ করে। যুদ্ধটাকে যখন হচ্ছে কি নবাবের দিকে নিয়ে আসছে তখন হচ্ছে কি এই মির্জাফরের প্ররোচনায় হচ্ছে কি তিনি কি করেন? যুদ্ধ বিরতি দেন। এই যুদ্ধ বিরতি মানে হচ্ছে কি এই যুদ্ধটা
জয়ের দ্বার প্রান্তে থাকা অবস্থায় হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণা করে কে? নবাব। এইটা থেকে বোঝা যায় হচ্ছে কি তিনি কতটা হচ্ছে কি কতটা সমর জ্ঞান তার মাঝে কি একদমই ছিল না, কতটা কি বিচক্ষণ ছিলেন না, এটা কি বুঝতে পারি। তো এই যুদ্ধবিরতি ঘোষণার পরবর্তীতে যখন নবাবের সৈন্যরা কি বিশ্রাম নেয়, ওই সময় মির্জাফরের নির্দেশে হচ্ছে কি তারা অতর্কিত আক্রমণ চালায় এবং নবাবের পরাজয় ঘটে। তারপরের ইতিহাসটা কি আমরা সকলেই জানি। এবং পরাজয়ের পর তাকে কি হত্যা করা হয় এবং এই ভূখণ্ডের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। তাহলে আমরা প্রথম থেকে কিভাবে পড়লাম একটু যারা যুক্ত আছে একটু বলবা যে তোমরা কি ক্লিয়ার হয়েছো কিনা এইটুকু, ঠিক আছে? যে আগের প্রেক্ষাপটটুকু থেকে শুরু করে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো কিনা। ইংরেজদের আগমন একদম হচ্ছে কি ইংরেজদের আগমন বা হচ্ছে কি এই উপমহাদেশে হচ্ছে কি ইউরোপীয় বণিকদের আগমন এবং পরবর্তীতে এই যুদ্ধের প্রেক্ষাপট, কিভাবে যুদ্ধের প্রেক্ষাপটটা তৈরি হলো এবং পলাশীর যুদ্ধ, সেটা নিয়ে কি আমরা আলোচনা করলাম। এবং পলাশীর যুদ্ধের কারণও কি আমরা আলোচনা করেছি যে এই কারণগুলোই ছিল কি মূল কারণ। দেখো এই যুদ্ধের ফলাফল এখন কি আমরা আলোচনা করব, ঠিক আছে? এই যুদ্ধের ফলাফল, তো এই যুদ্ধে কি হয়, নবাবের পরাজয় ঘটে এবং নামমাত্র শাসক হয় কে? নামমাত্র শাসক হয় কে? মির্জাফর। কে হয়? মির্জাফরকে কি নবাব করা হয়। মির্জাফরকে নবাব করা হলেও কি হয়, এখানে প্রকৃত ক্ষমতা কাদের হাতে থাকে? প্রকৃত ক্ষমতা থাকে হচ্ছে কি কাদের হাতে? ইংরেজদের হাতে। তো এখানে একটা সুন্দর বাক্য রয়েছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হচ্ছে কি এখানে হচ্ছে দায়িত্বহীন অসীম ক্ষমতা। দায়িত্বহীন অসীম ক্ষমতা পায় হচ্ছে কারা? ইংরেজরা। এবং ক্ষমতাহীন অসীম দায়িত্ব পায় হচ্ছে কে? নবাব। এইটা থেকে আমরা কি এই পুরোটুকু কি বুঝতে পারি যে দায়িত্বহীন অসীম ক্ষমতা পায় হচ্ছে কারা? ইংরেজরা। এবং ক্ষমতাহীন অসীম দায়িত্ব পায় কে? নবাব। এবং তারা হচ্ছে যেভাবে শাসনটা শুরু করে এই শাসনটার নাম ছিল কি দ্বৈত শাসন। এই শাসনটার নাম হচ্ছে কি দ্বৈত শাসন। দ্বৈত শাসন, এই শাসনটার নাম হচ্ছে কি দ্বৈত শাসন। এই শাসনের প্রবক্তা আমরা জানি কে? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ। আর ইতিহাসটা আমরা যখন পড়বো অবশ্যই হচ্ছে কি সিকোয়েন্স মেনটেন করে পড়বো, একদম মৌর্য আমল থেকে শুরু করে যেভাবে বললাম এইভাবেই কি আমাদের মনে রাখতে হবে। আর ইতিহাস যে লিখলেই মার্ক পাবে বিষয়টা কিন্তু এমন নয়। ইতিহাসটা কি লিখতে হবে, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যে সাল দিয়ে দিল 1757 বা হচ্ছে কি 1858, তখন কি হয়েছিল সেটা যদি আমরা বুঝতে না পারি তখন কি তাহলে কি আমরা লিখতে পারবো না। তোমরা একটু বলো ক্লিয়ার হয়েছে কিনা। দেখা যাচ্ছে না কেন একটু বলো তো, কে কি দেখতে পাচ্ছ না একটু বলো। বোর্ড দেখা যাচ্ছে না ক্লিয়ার? এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু বলো আমাকে। এবং যারা ক্লাসটাতে যুক্ত আছো অবশ্যই হচ্ছে কি ক্লাসটা শেয়ার করে দাও। এখন দেখতে পাচ্ছ কিনা একটু বলো আমাকে, ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? একটু বলো আমাকে দেখতে পাচ্ছ কিনা। আর যে যতটুকু পড়লাম আমরা এইটুকু ক্লিয়ার কিনা একটু বলো আমাকে, একটু বলো। তারপর এই পলাশী যুদ্ধের ফলাফলগুলো কি হলো আমরা দেখলাম হচ্ছে। আচ্ছা এখন ক্লিয়ার। তো এই পলাশী যুদ্ধে হচ্ছে কি হলো, যে এই যুদ্ধে নবাবের পরাজয় ঘটলো। তার পরবর্তীতে ইংরেজরা কি এই ক্ষমতায় বসালো কাকে? মির্জাফরকে। এবং মির্জাফর পেল কি ক্ষমতাহীন অসীম দায়িত্ব, আর দায়িত্বহীন অসীম ক্ষমতা পেল কারা? ইংরেজরা। কারণ ইংরেজরা ছিল অনেক বিচক্ষণ। তারা যদি পরবর্তীতে হচ্ছে কি ক্ষমতা মূল কেন্দ্রে চলে আসতো তাহলে কি অনেক বেশি বিদ্রোহ হতে পারতো, ঠিক আছে? এটা চিন্তা করে তারা কি নবাবকে কাকে করলো? মির্জাফরকে। এবং মির্জাফরের পর যাকে ক্ষমতায় বসায় তার নাম হচ্ছে কি মীর কাসিম। সে ছিল কি মির্জাফরের জামাতা, ঠিক আছে? এই মীর কাসিম ছিল কি অনেকটা স্বাধীন চেতা এবং কি আগের জীবনে তিনি ছিলেন কি তিনি ছিলেন আলীবর্দী খানের সেনাপতি। তিনি অনেকটা স্বাধীন চেতা ছিলেন। তিনি কি এই ইংরেজদের
যে বাসনা সেটা তিনি কি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন এবং তিনি কি শেষ একটা চেষ্টা করেছিলেন যে ইংরেজদের এই আধিপত্যের বিরুদ্ধে হচ্ছে কি তিনি শেষ একটা চেষ্টা করেছিলেন, যেটা হচ্ছে কি এই বক্সার প্রান্তরে 1700 কত সালে 1764 সালে বক্সারের যুদ্ধ। তিনি যখন বুঝতে পারেন যে ইংরেজরা হচ্ছে কি আস্তে আস্তে এই ভূখণ্ডের কি ত্রাণকর্তা হয়ে যাচ্ছে এবং কি পরবর্তীতে তাদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, তিনি কি শেষ চেষ্টা করেন। তিনি হচ্ছে কি করেন, মুর্শিদাবাদ থেকে রাজধানী হচ্ছে কি মুঙ্গেরে স্থানান্তর করেন, মুঙ্গেরে স্থানান্তর করেন এবং ওইখানে গিয়ে তিনি কি পরীক্ষা খনন করেন এবং কি বিদেশি আরো কি অনেক মানুষের সাহায্য চান যেন কি এই ইংরেজদের পরাজিত করতে পারেন এবং এই যে পরাধীনতা শৃঙ্খল এটা থেকে কি মুক্ত হতে পারেন। কিন্তু তার এই চেষ্টাটা কি আর সফল হয়নি, ঠিক আছে। তখন তাকে কি এই মুঘল সম্রাট যিনি ছিলেন তাকে সাহায্য করার ফলেও কি তিনি কি বিজয় লাভ করতে পারেননি এবং পরবর্তীতে তিনি কি হয়, পরবর্তীতে তিনি হচ্ছে কি পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং এই বক্সারের যুদ্ধের গুরুত্ব পলাশীর যুদ্ধের থেকে কি কোনো অংশে কম নয়, কারণ পলাশীর প্রান্তরে হচ্ছে কি নবাবের সৈন্য ছিল কতজন, কত হাজার, 50,000 এবং নবাবের কি যেমন হচ্ছে কি এইটার সাথে আমরা তুলনা করতে পারি কি যে এইটা অবধারিত একটা কি জয়ী হওয়ার মতো যুদ্ধ ছিল, তারপরও কি নবাবের হচ্ছে কি বিচক্ষণতা সমর জ্ঞান এগুলো না থাকার ফলে কি হেরে যায়। কিন্তু এইখানে সেই সুবিধা ছিল না এবং তারপরও কি তিনি এই শেষ চেষ্টা করেন কি এই অস্তমিত স্বাধীনতার সূর্যকে আবার কি এই ইংরেজদের শৃঙ্খল থেকে মুক্ত করার। কে? মীর কাসিম। কোন যুদ্ধের মাধ্যমে? বক্সারের যুদ্ধের মাধ্যমে। কত সালে হয়? 1764 সালে। এবং বক্সারের যুদ্ধের ফলাফল এই স্বাধীনতা ফিরে পাওয়ার শেষ প্রচেষ্টাটুকুও ব্যর্থ হয় এবং ইংরেজরা কি দেওয়ানি ক্ষমতা লাভ করে, দেওয়ানি ক্ষমতা লাভ করে কত সালে? 1765 সালে। কত সালে? 1765 সালে। এই তো কোম্পানির কি দেওয়ানি লাভ। দেওয়ানি ক্ষমতা হচ্ছে রাজস্ব আদায়ের ক্ষমতা এবং এই রাজস্ব আদায়ের ক্ষমতাটা ইংরেজরা কি সরাসরি নিজেদের হাতে তুলে নেয়নি, কারণ হচ্ছে এই বাংলা ভাষার তাদের একটা ব্যারিয়ার হিসেবে কাজ করত এবং তারা হচ্ছে কি একটা মধ্য শ্রেণী তৈরি করে যাদের হচ্ছে কি যাদের মাধ্যমে এই খাজনাটা তারা কি আদায় করে নিত এবং দেওয়ানিটা লাভ করে তারা হচ্ছে কি বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে, কত লক্ষ টাকা? 26 লক্ষ টাকার বিনিময়ে কি তারা দেওয়ানি ক্ষমতা লাভ করে, ঠিক আছে। বার্ষিক কত লক্ষ টাকা? 26 লক্ষ টাকা। দিল্লির সম্রাট ছিল কে? শাহ আলম। কে ছিল তখন? শাহ আলম। তিনি অনেক কি দুর্বল প্রকৃতির শাসক ছিলেন। এই দিল্লির মুঘল সম্রাট যারা ছিলেন তাদের মাঝে কি শক্তিশালী শাসক কারা ছিলেন? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব আর হচ্ছে কি সর্বশেষ তো আমরা জানি বাহাদুর শাহ জাফর। তো এরা আগে বাহাদুর শাহ জাফরের আগে যেগুলো বললাম তারা ছিল কি শক্তিশালী শাসক, এরা ছিল কি দুর্বল শাসক। তো তারা কি দেওয়ানি ক্ষমতা লাভ করে এবং তারা দেওয়ানি ক্ষমতা লাভ করার পর এই যে বার্ষিক 26 লক্ষ টাকা খাজনা আদায় চেষ্টা তারা কি অবশ্যই সেটা করে না। তারা কি 50 লক্ষ প্লাস টাকা কি এই ভূখণ্ড থেকে তারা খাজনা আদায় করে। আর যারা যেদিন থেকে তারা দেওয়ানি ক্ষমতা লাভ করে পরবর্তীতে কি তারা বাণিজ্য করার জন্য আর কি কোনো ধরনের পুঁজি তাদের দেশ থেকে কি আর নিয়ে আসে না ইংরেজরা, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি দেওয়ানি ক্ষমতা লাভ করে তারা। তারপর হচ্ছে এই যে দ্বৈত শাসন, দ্বৈত শাসনটা হচ্ছে কি দ্বৈত শাসন হচ্ছে কি এই শাসন ব্যবস্থায় দুই ধরনের প্রক্রিয়া ছিল। একটা হচ্ছে কি এই যে বললাম তখন যে হচ্ছে কি ক্ষমতাহীন অসীম দায়িত্ব, এখানে শুধু কি রাজস্ব আদায়ের ক্ষমতাটা কার হাতে ছিল? রাজস্ব এবং বৈদেশিক নীতি এটা হচ্ছে কাদের? এটা হচ্ছে ইংরেজদের, মানে অর্থনীতি সংক্রান্ত যে ক্ষমতাগুলো ছিল এটা ছিল ইংরেজদের হাতে। আর হচ্ছে বিচার সংক্রান্ত যে ক্ষমতাটা ছিল এটা ছিল কি নবাবের হাতে। এই যে শাসন প্রক্রিয়াটা এটাই ছিল কি দ্বৈত শাসন, ঠিক আছে। এই দ্বৈত শাসন আর এই দ্বৈত শাসনের ফলাফল, এই দ্বৈত শাসনের ফলে কি হয়? দ্বৈত শাসনের ফলে যে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে এই ভূখণ্ডে সেটা হচ্ছে কি এই ভূখণ্ডে হচ্ছে দ্বৈত শাসনের ফলে হচ্ছে কি অনেক ধরনের বিরূপ প্রভাব পড়ে। তার মাঝে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি 1176 সালের মনন্তর। 1176 সালে হচ্ছে কি একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়। কারণ হচ্ছে কি এটার জন্য যদি আমরা দেখি তারা যে খাজনা আদায়ের প্রক্রিয়াটাই করত, তারা হচ্ছে কি খাজনা আদায়ের ক্ষেত্রে তারা কোনো ধরনের কি মানুষকে যে যার খাজনা আদায় বা ফসল হয়নি তাকে যে একটু ছাড় দেওয়া এই মানসিকতায় তারা ছিল না। তারা হচ্ছে কি যতটা সম্ভব বেশি খাজনা আদায় করা যায় এটার চেষ্টা করত। আর তার মাঝে তারা আরেক শ্রেণী তৈরি করার ফলে তারাও কি
এই টাকার এত টাকা হচ্ছে ইংরেজরা উত্তোলন করতো, তারা কি এর থেকেও বেশি কি উত্তোলন করতো। আর ওই সময় অনাবৃষ্টির ফলে হচ্ছে কি ফসল উৎপাদন একদমই কি কমে যায়, ফসল উৎপাদন একদমই কম হয়, এবং ওই সময় কি ইংরেজরা তাদের কি খাজনা আদায় কি কোনো প্রকার ছাড় দেয়নি। এবং অনেক অনেক যারা ঐতিহাসিক রয়েছেন তাদের মতে হচ্ছে কি ওই সময় কি আগের তুলনায় পারলে কি বেশি খাজনা আদায় হয়েছিল, ঠিক আছে। তো এর ফলশ্রুতিতে হচ্ছে কি তাদের যে ফসলটুকু হয়েছিল সেটুকু কি খাজনার মাধ্যমে চলে যাওয়ার ফলে বাংলার কি 1/3 মানুষ হচ্ছে কি তৃতীয়াংশ মানুষ এই 76-এর মনন্তরে কি মারা যায়। এটা ইংরেজি হচ্ছে কি 1770, ইংরেজি হচ্ছে কি 1770, আর বাংলায় হচ্ছে কি 1176। এটাকে বলা হয় কি 76-এর মনন্তর, ঠিক কি বলা হয় 76-এর মনন্তর, ঠিক আছে। আচ্ছা, সৃজনশীল কিভাবে বেশি আসে আমি কি অবশ্যই আলোচনা করব একটু পরেই। আমরা এখন যাব হচ্ছে কি এই অধ্যায় নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে যাব হচ্ছে কি প্রশ্ন সলভ এবং কিভাবে প্রশ্ন আসে এটা নিয়েও কি আলোচনা করব, ঠিক আছে। এখন দেখো, এই ইংরেজদের আগমন থেকে শুরু করে পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ এবং ইংরেজদের শাসনামল নিয়ে কি আমি বিস্তারিত আলোচনা করলাম এইখানে, মানে এই অধ্যায়টুকু আলোচনা করলাম। পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে বলো যে এইটা বুঝতে পারিনি বা এটা হচ্ছে কি তোমাদের আবার বলতে হবে। তার পরবর্তীতে আমরা যাব এমসিকিউ সলভে, এবং পরবর্তীতে যাব কি আমরা সৃজনশীলে। এখন কি আমরা এমসিকিউ সলভ করার আগে সৃজনশীলে যাব। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে একটু বলো, ঠিক আছে, একটু বলো। এবং যারা ক্লাসটাতে যুক্ত আছো তারা ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে হচ্ছে কি তোমরা এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। আর পিডিএফটার জন্য আমি দেখো কমেন্ট করে দিয়েছি, এই পেজে নক করলেই তোমরা কি পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। বলো কোনো প্রশ্ন রয়েছে কিনা, কোনো প্রশ্ন রয়েছে কিনা, তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা। এখন অনেককে দেখতে পাচ্ছি তারা হচ্ছে কি আমার আগের ক্লাসগুলো করেছিল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাকিদের একটু মেনশন করে দাও। আচ্ছা, দ্বৈত শাসনটা হচ্ছে কি এই যে শাসন ব্যবস্থায় দেখো তখন হচ্ছে কি নবাব ছিল কে, নবাব ছিল মীর জাফর, কিন্তু মূল ক্ষমতা মানে হচ্ছে নবাবের ক্ষমতা হচ্ছে কি কার হাতে, পুতুল মাত্র কি পুতুল মাত্র হচ্ছে মীর জাফর। কিন্তু এইখানে দুই ধরনের ক্ষমতা দুইজনের হাতে ছিল। একটা রাষ্ট্র ব্যবস্থায় দেখবা হচ্ছে কি সকল ক্ষমতা কার কাছে থাকে, একজন যে রাষ্ট্রপ্রধান তার কাছেই থাকে। কিন্তু এইখানে দেখো যে হচ্ছে কি যে মীর জাফর ছিল কি বিচার বিভাগের যে ক্ষমতাটা এটা তার হাতে, কিন্তু রাজস্ব এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে সেটা ছিল কার কাছে ইংরেজদের কাছে। এই যে যে দুইটা নীতি দুই ধরনের, এইটার জন্যই মূলত হচ্ছে কি এটাকে বলা হয় দ্বৈত শাসন নীতি। আশা করি তোমরা কি বুঝতে পেরেছো, ঠিক আছে, আশা করি এখন বুঝতে পেরেছো। যারা শেয়ার করতেছো শেয়ার ডান লিখতেছো তারা হচ্ছে কি এই পেজে একটা নক করে রাখো, ঠিক আছে, এই পেজে নক করে রাখো, তাহলে হচ্ছে কি আমি পিডিএফটা দিতে সুবিধা হবে। তো দেখো এই হচ্ছে কি আমাদের এই অধ্যায়ের পুরো আলোচনা। আশা করি তোমাদের কি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে কি কিভাবে প্রশ্ন হয় এবং কিভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা করি। দেখো প্রথমে হচ্ছে কি তোমরা প্রশ্নটার উদ্দীপক পড়বে। প্রথমে কাজ হচ্ছে কি ভালো করে পড়া উদ্দীপকটা। প্রথমে কি করবে, উদ্দীপকটা ভালো করে পড়বে। পড়ার পর প্রশ্নের দিকে যাওয়ার পর তুমি দেখবে যে তুমি উদ্দীপকটা থেকে কি এখানে রিলেট করতে পারছো কিনা, যা বা হচ্ছে কি যে ঘটনাটা চাইছে এই ঘটনা সম্পর্কে তুমি জানো কিনা, ঠিক আছে, বুঝতে পেরেছো। এটা আমাকে বলো যে প্রথমে হচ্ছে তোমরা কি চিন্তা করো এটা আমাকে একটু বলো, ঠিক আছে। যে প্রথমে হচ্ছে কি তোমরা একটা রিটেন প্রশ্ন দেখার পর প্রথমে এমসিকিউ পড়ার পর প্রশ্নে যাওয়ার পর যদি দেখো এখানে যে ঘটনা বলতেছে এটা তুমি কি রিলেট করতে পারছো বা ধরতে পারছো কিনা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মূল কাজ। তার পরবর্তীতে তুমি ওইটা সম্পর্কে জানো কিনা তখনই তো তুমি কি লেখা শুরু করবে। তাহলে দেখো এখানে আমরা উদ্দীপকটা পড়ি। তুবা রোমান সভ্যতার ইতিহাস পড়ার সময় লক্ষ্য করলো রোমান সম্রাট নিরো তার বিশাল সাম্রাজ্যের শক্তিশালী সেনাবাহিনী, দক্ষ মন্ত্রীবর্গ থাকা সত্ত্বেও নিজের অভিজ্ঞতার অভাব, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বিশ্বস্ত ব্যক্তির বিশ্বাসঘাতকতায় যুদ্ধে তিনি কি পরাজিত হন। ফলে রোমান সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয় বা হচ্ছে পতন হয়। তাহলে এই ঘটনা থেকে তোমরা কি বুঝতে পারলে, ঠিক আছে, কি বুঝতে পারলে এখান থেকে এই ঘটনা থেকে কি বুঝতে পারলে যে এটা কোন ঘটনাকে ইঙ্গিত করছে,
দেখো এই ঘটনার সাথে কি আমরা প্রথমেই বুঝে ফেললাম যে এই ঘটনাটার সাথে কি আমাদের এই ভূখণ্ডের ঘটনার সাথে মিল রয়েছে, সেটা হচ্ছে কি পলাশীর যুদ্ধ। কিসের যুদ্ধ? পলাশীর যুদ্ধ। এবং পলাশীর যুদ্ধ কি হয়েছিল? অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বিশ্বস্ত ব্যক্তির বিশ্বাসঘাতকতা, তারপর হচ্ছে কি নবাবের অভিজ্ঞতার অভাব। কারণ মাত্র 22 বছরের বয়সে নবাব, তিনি কি অতটা বিচক্ষণ ছিলেন না, সমরজ্ঞান ছিল না, এবং কি তিনি এত প্রাচুর্যের মাঝে বড় হওয়ার ফলে কারো প্রতি কি কঠোর হতে পারতেন না। এর ফলে কি হয়, তিনি কঠোর হতে পারেন না, ফলে হচ্ছে কি তিনি যারা ষড়যন্ত্র করতে জানার পরও কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। ঠিক আছে, তো এই হচ্ছে কি এই ঘটনার সাথে আমরা পেয়ে গেলাম হচ্ছে কি পলাশীর যুদ্ধের সম্পর্কে। তাহলে প্রথম প্রশ্নে আসি, কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়? সেটা আমরা আজকেই পড়েছি, যেটা হচ্ছে কি কোন নদী? সেটা হচ্ছে কি ভাগীরথী। কোন নদী? ভাগীরথী নদীর তীরে হচ্ছে কি ভাগীরথী নদীর তীরে হচ্ছে কি পলাশীর যুদ্ধ সংঘটিত। এক মার্ক কি আমরা এটা লিখলেই কি 1 মার্ক পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় দাও। এই যে 1600 সালে হচ্ছে কি 218 জন বণিক নিয়ে হচ্ছে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রানীর সুপারিশক্রমে এই ভূখণ্ডে এসে কি তারা বাণিজ্য করার উদ্দেশ্যে আসে। এরাই হচ্ছে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা নিয়ে কি প্রথমে খ নাম্বার প্রশ্ন লিখতে গেলে তোমরা অবশ্যই হচ্ছে কি প্রত্যেকটা প্রশ্নই যদি ক শুরু করো, এখানে আমি একটু পেজটা দিয়ে রাখি, দেখো এইভাবে লেখা শুরু করবে যে পেজ হচ্ছে এরকম, পেজটা হচ্ছে এতটুকু। তোমরা যদি এইখানে যে নংটা লিখবে, যে উত্তরটা লিখবে, এটা তো প্রথমে লিখবে। ধরো 1 নাম্বার প্রশ্ন লিখলা, এখানে লেখার পর সুন্দর করে দাগ দিয়ে এখানে হচ্ছে কি ক নাম্বার প্রশ্ন এই পর্যন্ত আসলো, যে পলাশী যুদ্ধ কি ভাগীরথী নদীর তীরে হয়েছিল, গেল। তারপর হচ্ছে খটা তোমরা এখানে শুরু করলে প্রথমেই প্রশ্নে কি বলছে, ইংরেজদের বর্ণনা। এইটা তোমরা মাস্ট কয়টা স্টেপ করবে? 2টা স্টেপ করবে। যে এখানে হচ্ছে কি পলাশীর যুদ্ধে হচ্ছে কি পলাশী, এখানে প্রশ্নটা ছিল কি দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় প্রথমে কি এখানে একটা স্টেপ করে আমরা লিখবো কি যে 1600 সালে হচ্ছে কি 218 জন বণিক নিয়ে এই ভূখণ্ডে কি বাণিজ্য করার উদ্দেশ্যে আসে। তারা হচ্ছে কি এই যে কোম্পানিটা আসে সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তীতে আরেকটা স্টেপ করে তোমরা কি লিখে দিবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সাল পর্যন্ত এই ভূখণ্ডে ছিল এবং কি ধরনের বাণিজ্য ভূমিকা রাখে। এইটুকু লিখলে হচ্ছে কি তোমরা 2টা স্টেপ মাস্ট করবে। তারপর হচ্ছে কি তৃতীয় প্রশ্ন, দেখো তৃতীয় প্রশ্ন এখানে আমরা কি ঘ নাম্বার প্রশ্নটা লিখবো। সেক্ষেত্রে দেখো প্রশ্নটা কি বলছে, উদ্দীপকে নিরোর পরাজয়ের সাথে পাঠ্য বইয়ের কোন শাসকের পরাজয়ের সাদৃশ্য রয়েছে। তুমি যদি প্রথমেই বুঝতে পারো যে কার সাদৃশ্য রয়েছে, প্রথমে ক্লিয়ার করে এখানে লিখবে যে নিরোর এই পরাজয়ের সাথে এই উপমহাদেশে কার ঘটনা রয়েছে, সেটা হচ্ছে কি সিরাজউদ্দৌলা। তাহলে নিরোর চরিত্রটা কার? সিরাজউদ্দৌলা। বুঝতে পারতেছো কিনা একটু দেখো সবাই, এইভাবে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে অবশ্যই লিখতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, তো এখান থেকে ঘ নাম্বার শুরু করার পর যে সিরাজউদ্দৌলার মিল রয়েছে এবং পরবর্তীতে সিরাজউদ্দৌলা সম্পর্কে হচ্ছে কি এখানে যা চেয়েছে এটা আরেকটা স্টেপ করে লিখবে। ঠিক আছে, লেখার পর লাস্ট স্টেপে এই পেজে যদি শেষ না হয় তারপরে কি আরেকটা পেজে যাবে। লাস্ট স্টেপে হচ্ছে কি এখানে লাস্ট স্টেপটা দিবা, আমি অন্য কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। লাস্ট স্টেপটা এইভাবে দিবা, এখানে হচ্ছে প্রথম স্টেপ, তারপরে হচ্ছে কি এটা কয়টা স্টেপে হবে? 3টা স্টেপে হচ্ছে কি এটার উত্তর দিবে। তারপর লাস্ট প্রশ্ন, দেখো লাস্ট প্রশ্ন দেখি কি বলছে আমাদের। দেখো, উক্ত ব্যক্তির পরাজয়ের মধ্য দিয়ে উপনিবেশিক শাসনের সূত্রপাত হয়, মতামত দাও। মানে হচ্ছে কি উক্ত ব্যক্তি মানে হচ্ছে সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে কি উপনিবেশিক শাসনের সূত্রপাত হয়। প্রথমে ক্লিয়ার করে রেখে দিবে উত্তরটা যদি জানো তুমি, যে হচ্ছে কি এই ঘটনাটা এখানে বলেছে, ক্লিয়ার করে লিখে দিবে সিরাজউদ্দৌলার ঘটনার সাথেই হচ্ছে কি তার পরাজয়ের মধ্য দিয়েই উপনিবেশিক শাসনের সূত্রপাত হয়। এবং তারপর হচ্ছে কি তুমি ব্যাখ্যা করবে হচ্ছে কি উপনিবেশিক শাসনের যে আলোচনাটা এখানে প্রথমেই কি ক্লিয়ার করে লিখে দিবে হচ্ছে কি তার পরাজয়ের মাধ্যমে কি উপনিবেশ শাসনের সূত্রপাত হয়। উক্তিটি যথার্থ বা হচ্ছে কি এই উক্তিটি তুমি সমর্থন করে, এটা প্রথমে ক্লিয়ার করে দিবে। তারপরে উপনিবেশিক শাসন শুরু হয়, প্রথমে কারা আসে এবং পরবর্তীতে ইংরেজরা হচ্ছে কি কিভাবে এই তারা বণিক থেকে হচ্ছে কি এই ভূখণ্ডে ত্রাণকর্তা হয়ে ওঠে। পরবর্তীতে লাস্ট স্টেপে তুমি কি ইংরেজদের সম্পর্কে আরো যে তথ্যগুলো রয়েছে, কিভাবে তারা উপনিবেশিক শাসনের সূত্রপাত করলো এবং পরবর্তীতে তারা কি শেষ পর্যন্ত কিভাবে হচ্ছে কি এই শাসনের অবসান ঘটে, এর আগ পর্যন্ত কি তুমি চাইলে লিখতে পারো। এবং লাস্ট স্টেপে তুমি কি তোমার উক্তির
যে তুমি যে এটার সমর্থন করো, এটার সমর্থনে কি শেষ লিখে দিবে যে প্রকৃতপক্ষে আমি মনে করি হচ্ছে কি এর পরাজয়ের মাধ্যমে হচ্ছে কি উপনিবেশিক শাসনের সূত্রপাত হয়। আর খাতায় উপস্থাপনের ক্ষেত্রে তুমি কি প্রথমে ক্লিয়ারলি বুঝতে পারার পর তুমি উপস্থাপনের ক্ষেত্রে একটু কি উক্তি ব্যবহার করবে, একটু কি ঐতিহাসিকদের কয়েকটা উক্তি মনে রাখবে, এইগুলো খাতায় উপস্থাপন করবে যেগুলো হচ্ছে কি আই ক্যাচিং হয়। ঠিক আছে, এইভাবে লিখলে হচ্ছে কি তুমি অবশ্যই হচ্ছে কি এইভাবে লিখলে অবশ্যই তুমি কি ভালো একটা মার্ক তুলতে পারবে। এবং এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করলাম, যে প্রথম প্রশ্নের উত্তরটা তো আমরা জানি, পরবর্তী তিনটা প্রশ্নই কি চারটা প্রশ্নই কি আমরা প্রথম অধ্যায় পড়েছি বলে এটা সম্পর্কে কি ক্লিয়ার জানি। এখন তোমরা যারা যুক্ত আছো তারা এই এমসিকিউ গুলার উত্তর দিবে। প্রথম প্রশ্ন দেখো, ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? দ্রুত উত্তর করবে সবাই, এবং সবাই উত্তর করবে, সবাই কমেন্ট করবে। ঠিক আছে, সবাই। আর পরীক্ষার সময় তোমাদের কি অ্যাডমিট কার্ডে কি তোমাদের সবকিছু লেখা থাকবে যে কি নিয়ে যেতে হবে আর কি নিয়ে যাওয়া যাবে না। এইটা সবার আগে হচ্ছে কি আগের রাতে সুন্দর করে পড়ে তোমরা হচ্ছে কি সেগুলো সাজিয়ে রাখবে। ওকে, তো এটা উত্তর করো। এখন এই প্রশ্নগুলোর উত্তর করো সবাই। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? হ্যাঁ, এমসিকিউ সলভে গিয়েছি, দ্রুত উত্তর করো সবাই, দ্রুত। সবাই উত্তর করার চেষ্টা করবে। ঠিক আছে, সবাই উত্তর করার চেষ্টা করবে, সবাই। সবাই উত্তর করার চেষ্টা করবে, যারা যুক্ত আছো সবাই। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? সবাই উত্তর করো। দু একজন উত্তর করলে হবে না, সবাই, তোমাদের সংখ্যা অনেক কমে গিয়েছে। ঠিক আছে, সবাই একটু কি উত্তর করে দাও সবাই। হ্যাঁ, এটার উত্তর ছিল কি আমরা জানি পর্তুগিজ নাবিক হচ্ছে কি ভাস্কো দা গামা, তিনি কি 1498 সালে হচ্ছে কি এই ভূখণ্ডে আসার জলপথটা আবিষ্কার করেন। ঠিক আছে, কে? ভাস্কো দা গামা। তারপরের প্রশ্ন দেখো, এদেশের অসহায় বালক বালিকাদের জোর করে খ্রিস্টান বানাতো কারা? এই ভূখণ্ড থেকে বিতাড়নের একটা জাতির বিতরণের মূল কারণই ছিল কি এই ভূখণ্ড থেকে তারা এই কাজগুলো করত, তাদেরকে জোর করে খ্রিস্টান বানাতো। এবং এই দেশের মানুষদের সাথে কি যারা হচ্ছে কি অন্য ধর্মে দীক্ষিত ছিল মানে মুসলিম ছিল তাদেরকে কি খ্রিস্টান বানাতো, এবং হচ্ছে কি এই দেশের মেয়েদের কি তারা জোরপূর্বক বিবাহ করত। ঠিক আছে, কারা একটু উত্তর করে দাও দ্রুত। দুয়ের উত্তর কি হবে, কারা? এবং এদেরকে কি বলা হতো? এদেরকে এরা অনেক কি জলদস্যুতাও করতো, এদেরকে কি বলা হতো? হামার্ত জলদস্যু। কি বলা হতো? হামার্ত জলদস্যু বলা হতো এই জাতিগোষ্ঠীকে। দ্রুত উত্তর করে দাও সবাই, দ্রুত দ্রুত উত্তর করে দাও। এটার উত্তর কি হবে? দু একজন কমেন্ট করলে হবে না, সবাই একটু কমেন্ট করো, সবাই সবাই উত্তর করার চেষ্টা করো সবাই। সবাই একটু উত্তর করার চেষ্টা করো। এই দেশের অসহায় বালক বালিকাদের জোর করে খ্রিস্টান বানাতো কারা? এটা হচ্ছে কি পর্তুগিজরা। এরা হচ্ছে কি অনেক জলদস্যুতা করত এবং তাদেরকে কি হামার্ট জলদস্যু বলা হতো। এবং তারা কি এই বালক বালিকাদের জোর করে খ্রিস্টান বানাতো এবং কি এই দেশের যে যুবতী মেয়েগুলো ছিল তাদেরকে কি জোরপূর্বক বিবাহ করত। কারা? এরা হচ্ছে পর্তুগিজরা। এর জন্য কি সম্রাট শাহজাহান এবং কি পরবর্তীতে শায়েস্তা খান এই ভূখণ্ড থেকে কি এদেরকে বিতরণ করেন। ঠিক আছে, এবং চট্টগ্রাম থেকে বিতরণ করে শায়েস্তা খান। কোন মুঘল সম্রাট পর্তুগিজদের এ দেশ থেকে বিতাড়িত করেন? দেখো এই প্রশ্নটা এসে গিয়েছে, কোন মুঘল সম্রাট পর্তুগিজদের কি এ দেশ থেকে বিতাড়িত করেন? কোন মুঘল সম্রাট পর্তুগিজদের এ দেশ থেকে বিতরণ করেন? দ্রুত উত্তর করে দাও, দ্রুত দ্রুত উত্তর করে দাও। কোন মুঘল সম্রাট পর্তুগিজদের এ দেশ থেকে বিতাড়িত করে? সবাই উত্তর করার চেষ্টা করো। আমি দু একজনকেই দেখি তারা কি উত্তর করে, বাকিরা উত্তর করে না। ঠিক আছে, সবাই উত্তর করার চেষ্টা করো। হ্যাঁ, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সম্রাট শাহজাহান। কি হবে এটার উত্তর? কি সম্রাট শাহজাহান। তিনি হচ্ছে কি
পর্তুগিজদের এই ভূখণ্ড থেকে কি বিতাড়িত করেন এবং চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে? চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন হচ্ছে শায়েস্তা খাঁ। তোমরা একটু কমেন্ট করে বলো তো, শায়েস্তা খাঁর একটা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেটা তিনি নির্মাণ করেন। শায়েস্তা খানের গুরুত্বপূর্ণ একটা স্থাপনা রয়েছে, এটা একটু কমেন্ট করে বলো তো, শায়েস্তা খানের কি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে? শায়েস্তা খাঁর গুরুত্বপূর্ণ হচ্ছে কি একটা স্থাপনা রয়েছে যেটা আমরা সকলে জানি, একটু উত্তর করে বলো তো সেটা কি? শায়েস্তা খানের গুরুত্বপূর্ণ স্থাপনা সেটা কি? সবাই উত্তর করো, দেখি কে পারে এটার উত্তর। শায়েস্তা খানের কি একটা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেটার জন্য কি তিনি বিখ্যাত, এবং সেখানে কি তার মেয়ে পরী বিবির মাজার রয়েছে। এখন বলো, একটু হিন্ট দিয়ে দিলাম, এটার উত্তর কি হবে সবাই? আর যারা এখনো ক্লাসটি শেয়ার করনি তারা কি পিডিএফ পেতে চাইলে অবশ্যই ক্লাসটা কি শেয়ার করে রাখো। বলো, শায়েস্তা খানের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেটা কি? আমি বলে দিব না তোমরা বলবে? দ্রুত দ্রুত বলো, শায়েস্তা খান কি সেটা? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি লালবাগ দুর্গ। লালবাগ দুর্গ, যার আরেক নাম হচ্ছে কি আরঙ্গাবাদ দুর্গ। হ্যাঁ, 7 গম্বুজ মসজিদ, এটা হচ্ছে কি তার ছেলে বা তারকেই বলা হচ্ছে কি সে নির্মাণ করেন, এবং এটার নির্মাণ কাজ শেষ করে হচ্ছে কি তার ছেলে উমিদ খাঁ। এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। হ্যাঁ, লালবাগ কেল্লা, লাল কেল্লা না, লাল কেল্লা নির্মাণ করে আবার কে? সম্রাট শাহজাহান। ঠিক আছে, লালবাগ কেল্লা। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সম্রাট শাহজাহান। তারপর বাংলার চুঁচুড়া এবং বাঁকুড়ায় বাণিজ্য কুঠি নির্মাণ করেন কারা? বাংলার চুঁচুড়া এবং কি বাঁকুড়ায় কারা বাণিজ্য কুঠি নির্মাণ করে? ঠিক আছে, যেমন ফোর্ট উইলিয়াম দুর্গ, সেটা কি কলকাতা নির্মাণ করে কারা? ইংরেজরা। তেমনি বাঁকুড়া এবং কি চুঁচুড়ায় বাণিজ্য কুঠি নির্মাণ করেন কারা? দ্রুত উত্তর করো, দ্রুত। 4-এর উত্তর কি হবে? 4-এর উত্তর কি হবে? দ্রুত। 4-এর উত্তর কি হবে? দ্রুত। এটা হচ্ছে ইতিহাসের হচ্ছে কি ইতিহাস 2025 এইচএসসি যারা ইতিহাস পরীক্ষা দিবে, মানে ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র যারা এইচএসসি তে দিবে তাদের জন্য, এবং হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কি 31শে মে, মানে হচ্ছে এই যে 31 তারিখ যারা হচ্ছে কি পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে কি এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হ্যাঁ, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কি উলন্দাজ, মানে হচ্ছে ডাচরা। কারা? ডাচ বা হচ্ছে কি উলন্দাজরা। ডাচ বা উলন্দাজরা হচ্ছে কি এরা কুটি স্থাপন করে। তারপরে প্রশ্ন 5, সবাই উত্তর করো মাস্ট। নবাব সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে মসনদে আরোহণ করেন? মানে কত খ্রিস্টাব্দে হচ্ছে কি তিনি এই বাংলার সিংহাসনে আরোহণ করেন? কত খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? কত খ্রিস্টাব্দে? দ্রুত উত্তর করো সবাই, কত খ্রিস্টাব্দে? সবাই দ্রুত উত্তর করো। হ্যাঁ, এটার উত্তর হবে কি 1756 খ্রিস্টাব্দে হচ্ছে কি তিনি সিংহাসনে আরোহণ করেন। অন্ধকূপ হত্যা, এই কাহিনীটি কে সকলের মাঝে প্রচার করেন? অন্ধকূপ হত্যার কাহিনীটি হচ্ছে কি কে সবার মাঝে প্রচলন করেন? কে এটা কি সকলের মাঝে বলে? কে কল্পকাহিনীর জনক? কে বলো দ্রুত। 6-এর উত্তর কি হবে? 6-এর উত্তর হচ্ছে কি হলওয়েল। তিনি কি বলেন যে ওই সময় হচ্ছে কি নবাব যে অভিযানটা পরিচালনা করে একটা ক্ষুদ্র ঘরে হচ্ছে কি 146 জন হচ্ছে কি ইংরেজকে বন্দী করা হয়, যার মাঝে হচ্ছে কি 123 জন হচ্ছে কি মৃত্যুবরণ করেন। এই কাহিনীটা হচ্ছে কি অন্ধকূপ হত্যা কাহিনী, এটাকে প্রচার করেন হলওয়েল। তারপরে দেখো পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনাপতি কে ছিল? পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনাপতি কে ছিল? এবং উপমহাদেশের মধ্যযুগ শেষ এবং আধুনিক যুগের পত্তন হয় কত খ্রিস্টাব্দে?
এটার উত্তর করো, এটা গুরুত্বপূর্ণ, এটা অতটা কি গুরুত্বপূর্ণ নয়। এটা উত্তর করো, পলাশী যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনাপতি কে ছিল? পলাশী যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনাপতি কে ছিল? দ্রুত উত্তর করো সবাই। পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনাপতি ছিল কে? পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনাপতি ছিল কে? পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনাপতি ছিল হচ্ছে কে? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ হচ্ছে কি পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনাপতি ছিল। তারপর দেখো বাৎসরিক কত টাকার বিনিময়ে কোম্পানি দেওয়ানি ক্ষমতা লাভ করে? বাৎসরিক কত লক্ষ টাকার বিনিময়ে হচ্ছে কি কোম্পানি দেওয়ানি ক্ষমতা লাভ করে? দ্রুত উত্তর করে দাও এটার। বাৎসরিক কত টাকার বিনিময়ে কোম্পানি দেওয়ানি ক্ষমতা লাভ করে? দ্রুত সবাই দ্রুত উত্তর করে দাও। বাৎসরিক কত টাকার বিনিময়ে কোম্পানি দেওয়ানি ক্ষমতা লাভ করে? সবার পারা উচিত এই প্রশ্ন, না হলে বুঝবো যে তোমরা কি মনোযোগ দিয়ে ক্লাস করনি। কোন নবাবের সময় থেকে দিল্লিতে রাজস্ব পাঠানো কি প্রায় বন্ধ হয়ে যায়? এটার সাথে তোমরা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসে হচ্ছে কি যে প্রথম স্বাধীন নবাব। প্রথম স্বাধীন নবাব, তোমরা এটা উত্তর করে ফেলো, আমি এই তথ্যটা লিখে দিই। প্রথম স্বাধীন নবাব হচ্ছে কি? প্রথম স্বাধীন নবাব হচ্ছে কে? মুর্শিদ কুলি খাঁ। এবং শেষ স্বাধীন নবাব হচ্ছে কি? সিরাজউদ্দৌলা। শেষ স্বাধীন নবাব হচ্ছে কি? সিরাজউদ্দৌলা। হ্যাঁ, বার্ষিক কত লক্ষ টাকার বিনিময়ে? 26 লক্ষ টাকার বিনিময়ে কি দেওয়ানি ক্ষমতা লাভ করে। তারপর কোন নবাবের সময় থেকে হচ্ছে কি দিল্লিতে রাজস্ব পাঠানো বন্ধ হয়ে যায়? এটা হচ্ছে কি, হ্যাঁ এটার উত্তর হবে কি আলীবর্দী খাঁ। যে এক উত্তর করেছো তার উত্তর কি সঠিক হয়েছে। তার মানে তোমরা কি পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে কি করেছো, আর সৃজনশীল যেভাবে বললাম এইভাবেই কি লেখার চেষ্টা করবে। তারপর ইংরেজের ঔপনিবেশিক শাসন বা ব্রিটিশ শাসন, মানে ইংরেজদের ঔপনিবেশিক শাসন একটা হচ্ছে কি কোম্পানি আমল, আর একটা হচ্ছে কি ব্রিটিশ আমল। এই কোম্পানি আমলটা কত সাল পর্যন্ত? 1857 সাল পর্যন্ত। এর পরবর্তীতে হচ্ছে কি এই ব্রিটিশ আমল, মানে হচ্ছে পরবর্তীতে রানীর প্রতিনিধি ভাইসরয়রা কি শাসন করে। প্রথম ভাইসরয় কে ছিল? একটু কমেন্ট করো তো, প্রথম ভাইসরয় কে ছিল? একটু কমেন্ট করে বলো প্রথম ভাইসরয় কে ছিল, দেখি কে পারে। প্রথম ভাইসরয় কে ছিল? এটার উত্তর করে দাও। প্রথম ভাইসরয় কে ছিল? ঠিক আছে, এটা তোমাদের কাছ থেকে জানতে চাই। দেখো 1757 সাল থেকে 57 থেকে হচ্ছে কি 1857, এই সময়টা ছিল কি, এই সময়টা হচ্ছে কি কোম্পানি আমল, যেটা আমরা কি দ্বিতীয় অধ্যায়ে পাই। এবং পরবর্তীতে 1858 থেকে হচ্ছে কি 1947 সাল পর্যন্ত, এটা হচ্ছে কি এই 1947 সাল পর্যন্ত এটা হচ্ছে কি ব্রিটিশ শাসন আমল। কি শাসন আমল? ব্রিটিশ, মানে রানীর প্রতিনিধি দ্বারা শাসন করা হয়। এইটুকুই কি আমরা সুন্দর করে পড়বো, ঠিক আছে। তো এই যে সিপাহী বিদ্রোহটা হয়, এই সিপাহী বিদ্রোহ কি করে? সিপাহী বিদ্রোহ ইংরেজদের কি পরাজিত করতে না পারলেও তাদের কি তাদের যে শাসনের ভিতটা রয়েছে এটা কি নাড়াতে সক্ষম হয়। এবং এই সিপাহী বিদ্রোহের নেতা কে ছিল? রজব আলী আর হচ্ছে কি মঙ্গল পান্ডে। তো এরা ছিল কি এই সিপাহী বিদ্রোহের নেতা, ঠিক আছে। এই সিপাহী বিদ্রোহের অনেক কারণ রয়েছে, প্রত্যক্ষ পরোক্ষ। লাস্ট সময় যেটার জন্য কি বিদ্রোহটা, সেটা হচ্ছে কি এনফিল্ড নামক এক ধরনের রাইফেল ছিল, যেটাতে কি কার্তুজটা মুখ দিয়ে কেটে কি বিমানে সরি বন্দুকে হচ্ছে কি বন্দুকে ইনপুট করতে হতো, ঠিক আছে। কার্তুজটা কেটে হচ্ছে কি বন্দুকে ইনপুট দিতে হতো। তো এইটা ইংরেজরা হচ্ছে কি এদেরকে এই রাইফেল দেওয়ার পর একটা কি ঘটনা ঘটে, যেটা হচ্ছে মানুষের সবার মাঝে কি এটা ছড়িয়ে দেওয়া হয়, যে বলা হয় যে মুসলমানদের বলা হয় যে হচ্ছে এই কার্তুজটা হচ্ছে কি শূকরের চর্বি দ্বারা নির্মাণ করা হয়েছে, আর মুসলিমদের বলা হয় শূকরের চর্বি, আর হিন্দুদের বলা হয় কি গরুর চর্বি দিয়ে কি তাদের ধর্মটাকে অবমাননা করার জন্য এইটা করা হয়, ঠিক আছে। যার ফলশ্রুতিতে পরে কি এই আন্দোলনটা এতটা কি বড় আকার ধারণ করে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে কি ক্ষমতা চলে যায় কাদের কাছে? এই ব্রিটিশদের ভাইসরয়দের কাছে। এখন আমরা এই তিনটা জায়গা থেকে প্রশ্ন হয়, এটা আমরা একটু ক্লিয়ার করব। প্রথম তাদের পদবি ছিল কি গভর্নর। প্রথম গভর্নর হচ্ছে কে? লর্ড ক্লাইভ। প্রথম গভর্নর এটা হচ্ছে কে? লর্ড ক্লাইভ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, ঠিক আছে।
তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে। প্রথম গভর্নর হচ্ছে কে? লর্ড ক্লাইভ। তারপর প্রথম গভর্নর, আমরা এই 6টা পোস্টই কি শিখবো, পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে, ঠিক আছে? শেষ গভর্নর, দেখো শেষ গভর্নর হচ্ছে কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস। তারপর আবার হচ্ছে কি, তখন যে শাসক তিনি থাকেন কিন্তু কি পদটা চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে কি, তখন যে পদটার নাম হয় সেটার নাম হয় কি, পদটার নাম হয় কি গভর্নর জেনারেল। প্রথম গভর্নর জেনারেল তাহলে কে? প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কে? প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ওয়ারেন হেস্টিং হচ্ছে কি প্রথম গভর্নর জেনারেল। তারপর শেষ গভর্নর জেনারেল হচ্ছে কে? শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং। কে? লর্ড ক্যানিং। প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ওয়ারেন হেস্টিং, শেষ গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ক্যানিং। এর পরবর্তীতে হচ্ছে কি এই পদবিটার নাম চেঞ্জ হয়ে যায়, সেটা হয় কি ভাইসরয়। কি নাম? ভাইসরয় বা রানীর প্রতিনিধি। ভাইসরয় হয় কে? লর্ড ক্যানিং। প্রথম ভাইসরয় হচ্ছে কি লর্ড ক্যানিং এবং শেষ হচ্ছে কি লর্ড মাউন্টব্যাটেন। এই পদবিগুলো কি আমরা মনে রাখবো, ঠিক আছে? এই পদবিগুলো কি আমরা অবশ্যই মনে রাখবো, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কি করবে, এই পদবিগুলো আমরা কি অবশ্যই মনে রাখবো। প্রথম গভর্নর হচ্ছে কি লর্ড ক্লাইভ, শেষ গভর্নর হচ্ছে কি লর্ড ওয়ারেন হেস্টিংস, প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ওয়ারেন হেস্টিংস, শেষ গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ক্যানিং, তারপর ভাইসরয় হচ্ছে কি লর্ড ক্যানিং এবং শেষ ভাইসরয় হচ্ছে কি লর্ড মাউন্টব্যাটেন। এবং এদের গুরুত্বপূর্ণ কাজ এবং এইগুলো নিয়ে কি আমরা আলোচনা করব। তো তখন লর্ড ক্লাইভরা এগুলো কি তারা কোম্পানি আমলে চলে গিয়েছে, তার কি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি দ্বৈত শাসন। দ্বৈত শাসন হচ্ছে কার? লর্ড ক্লাইভ, দ্বৈত শাসন। তারপর লর্ড ওয়ারেন হেস্টিংস, তার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি রাজস্ব বোর্ড স্থাপন। কি করেন তিনি? রাজস্ব বোর্ড স্থাপন করেন এবং পাঠশালা বন্দোবস্ত। কি করেন? রাজস্ব বোর্ড স্থাপন এবং কি পাঠশালা বন্দোবস্ত কে করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। তারপর লর্ড ক্যানিং, তিনি হচ্ছে কি করেন? পুলিশি ব্যবস্থা এবং কাগজের মুদ্রা, পুলিশি ব্যবস্থা এবং কাগজের মুদ্রার প্রবর্তন করেন কে? লর্ড ক্যানিং, ঠিক আছে? তারপর লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে কি তার সময়ে কি ভারত স্বাধীনতা লাভ করে, মানে পাক ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। এবং এইগুলো ছাড়াও গুরুত্বপূর্ণ যে কাজগুলো হয় সেগুলোকে আমরা আলোচনা করব। যেমন হচ্ছে লর্ড কর্নওয়ালিস, তিনি কি 1793 সালে কি করেন? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত করেন কে? লর্ড কর্নওয়ালিস। তারপর অধীনতামূলক মিত্রতা নীতি, সেটা করেন কে? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি হচ্ছে কি অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলি হচ্ছে কি অধীনতামূলক মিত্রতা নীতি। তারপর হচ্ছে কি এইগুলোর পর যারা গুরুত্বপূর্ণ কাজগুলো করেন এগুলো কি আমরা আলোচনা করব। তারপর হচ্ছে কি লর্ড ক্যানিং হচ্ছে কি করেন বললাম? পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন এবং হচ্ছে কি তিনি কি করেন? এবং কাগজের মুদ্রার প্রবর্তন করেন হচ্ছে কি লর্ড ক্যানিং। এখান থেকে কি ক্যানিং থেকে হচ্ছে কি এই যে ব্রিটিশ শাসনামল এটাই কি শুরু হয়। পরবর্তীতে হচ্ছে কি আমরা লর্ড ডালহৌসিটাও জানবো, লর্ড রিপন, লর্ড রিটন, এইগুলো কি লর্ড মেও। লর্ড মেওর সময় কি হয়? লর্ড মেওর সময় হচ্ছে কি প্রথম আদমশুমারি হয়। লর্ড মেওর সময় হচ্ছে কি আদমশুমারি, প্রথম আদমশুমারি হয় কার আমলে? আদমশুমারি হয় লর্ড মেওর শাসন আমলে। লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি তার সময় কি হয়? তার সময় হচ্ছে কি তিনি যে কাজগুলো করেন অধীনতামূলক মিত্রতা নীতি করেন লর্ড ওয়েলেসলি, আর তিনি করেন কি সত্য বিলোপ নীতি। তিনি কি করেন? সত্য বিলোপ নীতিকে করেন। সত্য বিলোপ নীতি হচ্ছে লর্ড ডালহৌসি এবং তার সময় রেলপথ চালু হয় এবং তিনি কি বিধবা বিবাহ প্রথা কি প্রচলন করেন কে? এই লর্ড ডালহৌসি কার প্রচেষ্টায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে। তখন এইখানে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলো আছে তাদেরগুলোকে আমাদের পড়তে হবে। তাহলে লর্ড ডালহৌসি হচ্ছে কি রেলপথ চালু করেন, সত্য বিলোপ নীতি, আর হচ্ছে কি বিধবা বিবাহ প্রথা, আর সতীদাহ প্রথা বিলোপ করেন কে? সতীদাহ প্রথা বিলোপ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। এগুলোকে আমাদের একটু জানতে হবে। এর মাঝে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ হচ্ছে কি দেখো লর্ড হচ্ছে কি রিপন।
লর্ড রিপন কি করেন, তিনি হচ্ছে কি গুরুত্বপূর্ণ কাজ করেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, মানে হচ্ছে কি এই যে সংবাদপত্রগুলো স্বাধীনতা হরণ করা হয় এই স্বাধীনতাকে তিনি কি এই অ্যাক্টের মাধ্যমে ফিরিয়ে দেন। এবং তিনি কি করেন, ইলবার্ট বিল, কি করেন, ইলবার্ট বিল, কি করেন, ইলবার্ট বিল। এই বিলটা হচ্ছে এমন এক ধরনের বিল, আগে নিয়ম ছিল কি যারা হচ্ছে কি আগে নিয়ম ছিল যারা হচ্ছে এই ভূখণ্ডে ইংরেজরা থাকবে তাদের কোনো ফৌজদারি অপরাধের কি হচ্ছে ফৌজদারি অপরাধের বিচার করতে পারবে না। কারা? ফৌজদারি অপরাধের বিচার করতে পারবে না এই ভূখণ্ডের যারা বিচারপতি থাকে তারা। ঠিক আছে, তোমরা কি এখন কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, এখন একটু বলো তো ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, দেখার ব্যবস্থা করতেছি, ওয়েট, তোমরা একটু ধৈর্য ধরো। ঠিক আছে, আশা করি এখন দেখা যাবে। এখন দেখা যায় কিনা একটু বলো, কমেন্ট করে বলো এখন দেখা যায় কিনা। আচ্ছা, এখন দেখা যায় আশা করি। ঠিক আছে, তো যেখানে ছিলাম দেখো ইলবার্ট বিল, এই ইলবার্ট বিলটা হচ্ছে এক ধরনের আইন যেটার মাধ্যমে হচ্ছে কি আগের ওই সময় যারা ইংরেজ নাগরিক ছিল তাদেরকে কি এই ভূখণ্ডের যারা বিচারপতি ছিল তারা কোনো ফৌজদারি অপরাধের কি বিচার করতে পারতো না। পরবর্তীতে এই বিল পাশ করার পর হচ্ছে কি এই ভূখণ্ডের বিচারকরাও কি তাদের কি করতে পারবে, বিচার করতে পারবে। এই গুরুত্বপূর্ণ বিলটা পাশ করে কে, লর্ড রিপন। তারপর দেখো লর্ড কার্জন, লর্ড কার্জনের সময় গুরুত্বপূর্ণ কি হয়, 1905 সালে হচ্ছে কি বঙ্গভঙ্গ হয়। কি হয়, 1905 সালে হচ্ছে কি বঙ্গভঙ্গ হয়। এবং তারপর লর্ড হার্ডিঞ্জের সময় 1911 সালে কি হয়, এই বঙ্গভঙ্গটা রদ হয়ে যায়। ঠিক আছে, তো এই বঙ্গভঙ্গটা করার কারণ কি ছিল, এই ভূখণ্ডটা ছিল কি সব থেকে বড় পদে, যেটা কি একজন হচ্ছে কি ভাইসরয়ের কি শাসন করা কঠিন হয়ে যায়, তার জন্য কি এটাকে ভেঙে দেওয়া হয়। এবং এটার ফলে হচ্ছে মুসলমানরা কি অনেকটা খুশি হয়, আর হচ্ছে কি যাদের আধিপত্য কমে যেত, যারা হিন্দু ধর্মাবলম্বী কলকাতার অধিবাসী ছিল ওই সময়, তারা কি এটার বিরোধিতা করে। ঠিক আছে, যার ফলশ্রুতিতে পরবর্তীতে কি 1911 সালে এই বঙ্গভঙ্গটা কি রদ করা হয়। কি করা হয়, বঙ্গভঙ্গ রদ করা। এটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে কি 1885 সালে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল ছিল কংগ্রেস, তারা কি এটার বিরোধিতা করে। এবং পরবর্তীতে কি রাজা পঞ্চম জর্জের সুপারিশ ক্রমে লর্ড হার্ডিঞ্জ কি 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেন। এবং বঙ্গভঙ্গ রদ করার ফলে হচ্ছে কি এই ভূখণ্ডে নাখোশ হয় কারা, মুসলমান জনগোষ্ঠী যারা ছিল তারা নাখোশ। এবং একটু খুশি করার প্রচেষ্টা করে কি ইংরেজরা কি করে কলকাতা থেকে রাজধানী হচ্ছে কি দিল্লিতে স্থানান্তর করে এবং কি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। এবং এই অধ্যায়ের হচ্ছে কি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি দেখো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে কি যে প্রথম প্রাদেশিক নির্বাচন কত সালে হয়, 1937 সাল। প্রথম প্রাদেশিক নির্বাচনে হচ্ছে কি সরকার গঠন করে কে, শেরেবাংলা একে ফজলুল হক। কে, শেরেবাংলা একে ফজলুল হক, তিনি কি সরকার গঠন করেন। প্রথম অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে শেরেবাংলা একে ফজলুল হক। তিনি হচ্ছে কি সবচেয়েতে হচ্ছে কি মানে রাজনৈতিক ক্যারিয়ার রিচ এই ভূখণ্ডের কাউকে বলা হলে সেটা হচ্ছে কি শেরেবাংলা একে ফজলুল হক। তিনি হচ্ছে প্রথম অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক। শেষ হচ্ছে কি হুসেন শহীদ সোহরাওয়ার্দী। হুসেন শহীদ সোহরাওয়ার্দী হচ্ছে কি শেষ মুখ্যমন্ত্রী, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তো এই বঙ্গভঙ্গের পর আরেকটা রাজনৈতিক দলের উদ্ভব হয়, সেটা হচ্ছে কি 1906 সালে প্রতিষ্ঠিত হয় কি মুসলমানদের স্বার্থ সংরক্ষণে, সেটা হচ্ছে কি মুসলিম লীগ, নিখিল ভারত মুসলিম লীগ। এগুলো কি আমরা মনে রাখবো, এগুলো হচ্ছে কি 1 নম্বরের প্রশ্ন আসবে, গুরুত্বপূর্ণ। নিখিল ভারত মুসলিম লীগ কি 1906 সালে কি প্রতিষ্ঠিত হয় নিখিল ভারত মুসলিম লীগ। প্রথম মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী এবং 1906 সালে কি মুসলিম লীগ। এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে কি গুরুত্বপূর্ণ। প্রথম প্রাদেশিক নির্বাচন, তারপর হচ্ছে কি 1940 সালে হচ্ছে কি লাহোর প্রস্তাব, যেটার মাধ্যমে কি করা হয় যে এই ভূখণ্ডের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে একাধিক রাষ্ট্রের কথা বলা হয়। কিন্তু পরবর্তীতে হচ্ছে কি একাধিক রাষ্ট্র না করে পাকিস্তান নামক একটা রাষ্ট্রের কি সৃষ্টি করা হয় কত সালে, 1947 সালে। এই লাহোর প্রস্তাবটা গুরুত্বপূর্ণ
আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম এই অধ্যায়ের, এখন বলো তোমাদের এই অধ্যায়ের কোনো প্রশ্ন রয়েছে কিনা। ঠিক আছে, এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো। একটু আমাকে বলো এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা, বলো এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা। গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং এগুলো কি আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, বলো তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা, না হলে কি আমরা এমসিকিউ এ যাব। এই লাহোর প্রস্তাবটা গুরুত্ব দিয়ে পড়বে, মুসলিম লীগের ভূমিকা, তারপর হচ্ছে কি বেঙ্গল প্যাক্ট, তো এটা জানি আমরা কি 1923 সালে যে মুসলিম এবং হিন্দুদের মাঝে যে চুক্তিটা হয় এটা হচ্ছে কি বেঙ্গল প্যাক্ট। ঠিক আছে, কত সালে? 1923 সালে। তারপর লাহোর প্রস্তাব এবং সর্বশেষ যেটা হয় 1947 সালে হচ্ছে কি এই ভূখণ্ডের স্বাধীনতা প্রদান। এর মাঝে হচ্ছে কি 1946 সালে হচ্ছে কি শেষ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত, যেটাতে হচ্ছে কি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হচ্ছে কি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এবং সর্বশেষে 47 সালে ভারত এবং পাকিস্তান নামক কি দুইটা আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়, পাকিস্তান এবং ভারত। এটা হচ্ছে কি 14 আগস্ট, আর ভারত হচ্ছে কি 15 আগস্ট। আর আমরা কি পূর্ব পাকিস্তান, এই পাকিস্তানের কি অংশ হই। এখন বলো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ কোনো কি প্রশ্ন রয়েছে কিনা, বা তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা একটু বলো। প্রশ্ন না থাকলে এখন আমরা কি এমসিকিউ সলভে যাব। আশা করি তোমাদের কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, গুরুত্বপূর্ণ সবগুলো পয়েন্টই কি আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এর মাঝে যেগুলো গুরুত্বপূর্ণ আমি কি আলোচনা করে দিয়েছি। ওকে, এখন বলো, এখন বলো তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা। আচ্ছা, এখন আমরা কি এমসিকিউ এ যাব। দেখো প্রথম প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতি, এই নীতিটা হচ্ছে এমন এক ধরনের নীতি, আমি আলোচনা করতে থাকি তোমরা হচ্ছে কি প্রশ্নটা উত্তর করতে থাকো। অধীনতামূলক মিত্রতা নীতিটা হচ্ছে কি ইংরেজরা এই নীতির শর্তে হচ্ছে কি অনেক রাজ্যকে কি তাদের হস্তগত করে নেয়। যেমন হচ্ছে এই নীতি যে ভূখণ্ডটা পালন করবে বা যেই এই চুক্তির আওতায় আসবে তার কি তার হচ্ছে কি যে শর্তগুলো থাকবে, যেমন হচ্ছে কি প্রথম শর্ত হচ্ছে কি ইংরেজদের প্রথম শর্তই ছিল কি বাইরের যে রাষ্ট্রগুলোর সাথে কি তাদের সম্পর্ক থাকা যাবে না, এবং তাদের নিরাপত্তার দায়িত্ব ইংরেজরা পালন করবে, যার জন্য হচ্ছে যে সেনাবাহিনী প্রয়োজন সেটার দায়ভার কে বহন করবে? ওই রাজ্য বহন করবে। ঠিক আছে, মূলত ইংরেজদের অধীনে চলে যাওয়ার যে নীতিটা এটা হচ্ছে কি এই অধীনতামূলক মিত্রতা নীতি। এর মাঝে কিছু শর্ত ছিল, এই শর্তগুলো হচ্ছে কি যেগুলো আমি আলোচনা করলাম। দ্রুত উত্তর করে দাও, এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? অধীনতামূলক মিত্রতা নীতির উত্তর কি হবে? অধীনতামূলক মিত্রতা নীতি। দ্রুত, যারা এমসিকিউ এর জন্য অপেক্ষা করতেছিল এতক্ষণ যাব তাদের জন্য কি এটা আমরা এসে গেছি এমসিকিউ এ। দ্রুত উত্তর করো, এখন আর কেউ ওয়েট করো না, দ্রুত উত্তর করো এবং সবাই কমেন্ট করবে। সবাই কমেন্ট করবে এটার উত্তর কি হবে। দ্রুত উত্তর করো, দ্রুত। এটার উত্তর কি হবে? অধীনতামূলক মিত্রতা নীতি। দেখো আমি তোমাদের কি অপশন কমিয়ে দিচ্ছি। বেন্টিং হচ্ছে কি অনেক ধরনের সমাজ সংস্কারমূলক কাজ করে, তার মাঝে হচ্ছে কি সতীদাহ প্রথা। গুরুত্বপূর্ণ হচ্ছে কি সতীদাহ প্রথা। ঠিক আছে, সতীদাহ প্রথা কি করেন? বিলুপ্ত করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। কর্নওয়ালিস কি করেন? চিরস্থায়ী বন্দোবস্ত। কি করেন? চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত এবং কি করেন তিনি? এই কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত করেন কত সালে? 1793 সালে। তাহলে এই দুইটা অপশন বাদ। তারপর হেস্টিংস কি করেন? পাঁচশালা বন্দোবস্ত আর হচ্ছে কি রাজস্ব বোর্ড স্থাপন করেন। রাজস্ব বোর্ড স্থাপন, এটাও কি বাদ। তাহলে বাকি রইল কি? এটার উত্তর কি হবে? উত্তর করে দাও দ্রুত, সবাই দ্রুত উত্তর করো। সবাই দ্রুত একটু উত্তর করে দাও। অধীনতামূলক মিত্রতা নীতি কার হবে? এইটার সাথে কি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে, যেমন হচ্ছে কি রাজা রামমোহন রায়, তিনি হচ্ছে কি করেন? তিনি এই যে সতীদাহ প্রথা বিলুপ্তের জন্য কি 1828 সালে তিনি কি এই বিলুপ্তের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কি
এই মানুষদের সচেতন করে, ঠিক আছে, কে? রাজা রামমোহন রায়। আর তারপরে হচ্ছে বিধবা বিবাহ প্রথা, এইটা বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। তারপর আলীগড় আন্দোলনের প্রবক্তা ছিল কে? সৈয়দ আহমদ। তিনি মনে করতেন এই ইংরেজ ভাষাটা ভালো করে, মানে ইংরেজি ভাষাটা ভালো করে না জানার কারণে হচ্ছে কি এই ভূখণ্ডের মুসলমানরা এতটা কি অবহেলিত, কারণ তখন হচ্ছে হিন্দুরা অনেক বেশি কি উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল, তার জন্য তারা কি অনেক বেশি সুযোগ সুবিধা পেত। এটা চিন্তা করে তিনি কি পরবর্তীতে এদের জন্য কি ইংরেজি ভাষাটা শেখার জন্য তিনি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে, সেটা হচ্ছে কি স্যার, কে বললাম? স্যার সৈয়দ আহমদ, ঠিক আছে। দ্রুত উত্তর করে দাও, দুইজন উত্তর করেছো, তাহলে কি হবে? এটার অপশন কি? এই তিনটাকে আমি বাদ দিয়ে দিলাম। লর্ড ওয়েলেসলি হচ্ছে কি অধীনতামূলক মিত্রতা নীতি। দুইয়ের উত্তর কি হবে? ইন্ডিয়া অ্যাক্ট আইন পাশ করেন কে? ইন্ডিয়া অ্যাক্ট আইন পাশ করেন কে? লর্ড ওয়েলেসলি। এটার উত্তর ইন্ডিয়া অ্যাক্ট আইন পাশ করেন কে? দ্রুত উত্তর করো এটার। ইন্ডিয়া অ্যাক্ট আইন পাশ করেন কে? ভারত শাসন আইন। ইন্ডিয়া অ্যাক্ট আইন, ভারত শাসন আইন, এটা পাশ করেন কে? দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? হ্যাঁ, এটার উত্তর হবে কি? উইলিয়াম পিট। এটার উত্তর হবে কি? উইলিয়াম পিট। তারপরে প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে হেস্টিংস পদত্যাগ করে দেশে ফিরে যান? কত খ্রিস্টাব্দে হেস্টিংস? লর্ড ওয়ারেন হেস্টিংস, তিনি ছিলেন কি শেষ গভর্নর। লর্ড ওয়ারেন হেস্টিংস তিনি কত সালে হচ্ছে কি পদত্যাগ করে দেশে ফিরে যান? কত সালে? এবং কর্নওয়ালিস কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন? সবার উত্তর করা প্রয়োজন, সবার। দ্রুত উত্তর করো সবাই। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 1785, ঠিক আছে। এটার উত্তর কি হবে? 1785। তোমরা দ্রুত উত্তর করার চেষ্টা করো। তারপর কর্নওয়ালিস কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন? এটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করো এটার। হ্যাঁ, 3-এর উত্তর যে ডি করেছে তার উত্তর সঠিক হয়েছে। এবং 4-এর উত্তর কি হবে? 4-এর উত্তর হবে বি, 1786, ঠিক আছে। 3-এর ডি উত্তর করেছো যারা, তাদের উত্তর সঠিক হয়েছে। একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে। একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো সবাই। আর যারা হচ্ছে কি এটার ক্লাসটা শেয়ার দিয়েছো এবং পিডিএফ চাচ্ছ, তাদেরকে কি আমি কমেন্টে বলে দিয়েছি, এখানে কি তোমরা একটু নক করে রাখো, তাহলে হচ্ছে কি দিয়ে দেওয়া হবে পিডিএফটা। যারা শেয়ার করেছো, শেয়ার ডান লিখেছো, তারা হচ্ছে কি এখানে একটু নক করে রাখো। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের গোড়াপত্তন করেন কে? ইন্ডিয়ান সিভিল সার্ভিসের গোড়াপত্তন করেন কে? ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ঠিক আছে। এটার গোড়াপত্তন কে করেন? বেন্টিং, তিনি কি এইগুলো কাজ করেন না? অনেক সমাজ সংস্কারমূলক কাজ করেন এবং কি সতীদাহ প্রথা বিলোপে কাজ করেন। এটা বাদ, একটা বাদ দিয়ে ফেললাম। তারপর লর্ড ডালহৌসি কি করেন? রেলপথ চালু করেন, বিধবা বিবাহ আইন প্রচলন করেন, তারপর হচ্ছে কি টেলিগ্রাফ লাইন স্থাপন করেন, তারপর হচ্ছে কি তিনি আরো সত্য বিলোপ নীতি করেন। এটাও কি বাদ দিয়ে ফেললাম, ঠিক আছে। এটাও কি বাদ দিয়ে ফেললাম। তারপরে দেখো, তারপর ওয়েলেসলি কি করেন? অধীনতামূলক মিত্রতা নীতি করেন। এটাও কি বাদ দিয়ে ফেললাম আমরা। তাহলে কোন অপশনটা রইলো আমাদের বাকি? এটাও কি বাদ দিয়ে ফেললাম। তারপরে রইলো কি কর্নওয়ালিস, তিনি হচ্ছে কি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের গোড়াপত্তন করেন, চিরস্থায়ী বন্দোবস্ত কি চালু করেন, 10 সালা বন্দোবস্ত। এটাও কি চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। লর্ড কর্নওয়ালিস, এটার উত্তর কি হবে? লর্ড কর্নওয়ালিস, ওকে, লর্ড কর্নওয়ালিস। হ্যাঁ, 5-এর হবে কি 1, সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে? সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে? 6। হ্যাঁ, সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। ওই জমিদারদের হচ্ছে কি ওই দিন সূর্যাস্তের আগে যদি কি তারা খাজনা আদায় না করতে পারতো, তাহলে হচ্ছে কি তাদের ওইটা কি নিলাম করে সূর্যাস্তের পর ওইটা কি ইংরেজদের হাতে চলে যেত। এটা হচ্ছে কি সূর্যাস্ত আইন। তাহলে এটার উত্তর কি হবে? কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? 1793 সালে। একটু আগে আমি বললাম যে কে চিরস্থায়ী বন্দোবস্ত করেন। 7-এর উত্তর কি হবে? 7-এর উত্তর কি হবে? দ্রুত উত্তর করো। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
বলো চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন? বেন্টিং, কর্নওয়ালিস, ওয়েলেসলি, ডালহৌসি। এই দুইটা প্রশ্নের উত্তর একসাথে আমরা করে ফেলবো। এবং কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত অনুমোদিত হয়? দুইটার উত্তর কি একসাথে করে ফেলবো, 7 এবং কি 8। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে এবং কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? এটার উত্তর কি আমরা জানি হচ্ছে কি লর্ড কর্নওয়ালিস হচ্ছে কি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 সালে। লাস্ট প্রশ্ন, লাস্ট দুইটা প্রশ্ন। লর্ড কর্নওয়ালিসের বাবা কি ছিলেন এবং চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে উঠিয়ে দেওয়া হয়? দুইটার উত্তর করে দাও দ্রুত, 9 এবং 10। ঠিক আছে, 9 এবং 10 উত্তর করে দাও। নয় এবং 10 উত্তর করে দাও। কর্নওয়ালিসের বাবা ছিলেন কি একজন জমিদার। আর চিরস্থায়ী বন্দোবস্ত উঠিয়ে দেওয়া হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত উঠিয়ে দেওয়া হয় হচ্ছে কি 1950 সালে। 1950 সালে হচ্ছে কি এই চিরস্থায়ী বন্দোবস্তটা কি উঠিয়ে দেওয়া হয়। আশা করি হচ্ছে কি তোমরা এই দুইটা অধ্যায় সম্পর্কে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় তোমরা অবশ্যই কি উত্তর করতে পারবে। এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তারাও কি এই দুই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে ইতিহাসের তোমরা সকলেই কি উত্তর করতে পারবে বলে কি আমি আশা রাখি। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসলে তোমাদের মিস হবে না। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, হ্যাঁ 10-এর উত্তর যারা সি আর বি করেছো তাদের উত্তর কি সঠিক হয়েছে এবং কি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখন দেখো আমরা এই প্রশ্নটা সলভ করে আমরা কি আজকের ক্লাস এখানে শেষ করব। ঠিক আছে, পিডিএফ এর জন্য আমি বলে দিয়েছি যে এখানে কি তোমরা একটা নক করে রাখো, তাহলে হচ্ছে কি আমি পিডিএফটা কি দিয়ে দিব। এই পেজে একটা নক করে রাখলেই হবে। আর আমরা ক্লাসের কি একদম শেষ পর্যায়ে এই প্রশ্নের উত্তরটা দেখবো। দেখো, যশোরের অভয়নগর উপজেলাটি আয়তনে বিশাল, এর জনসংখ্যাও কি অনেক, যার ফলশ্রুতিতে প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন কাজ এর জন্য কাজে এটি ভেঙে 2টি উপজেলা করার দাবি ওঠে। সরকার ন্যায্য দাবি মনে করে কি উপজেলাটি 2 অংশে ভাগ করে 2টি উপজেলা ঘোষণা করে, কিন্তু এক শ্রেণী মানুষের নিজের কি স্বার্থ বা দূরভিসন্ধি বাস্তবায়নের জন্য খণ্ডদার দাবির পক্ষে কি জোরালো আবেদন করে। এতে করে কি সরকার পুনরায় 2টি উপজেলায় কি একটি উপজেলায় পরিণত করে, যার ফলশ্রুতিতে কি অত্র এলাকার বেশিরভাগ মানুষ কি স্থায়ী ক্ষতির সম্মুখীন হয়। এই ঘটনাটা আমাদের ইঙ্গিত করতেছে কি 1905 সালের বঙ্গভঙ্গ এবং 1911 সালের বঙ্গভঙ্গ রদ। আমরা প্রথমে কি এইটা দিয়ে এইটুকু কি বুঝে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, কি বললাম? এই যে এই দুইটা ঘটনা কি ইঙ্গিত করতেছে। তাহলে এই বঙ্গভঙ্গ রদের আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়? কলকাতায়। তাদের কি ওই মানুষগুলোই কি তারা বঙ্গভঙ্গ চায়নি, কিন্তু মুসলিমরা চেয়েছিল কি বঙ্গভঙ্গ। কিন্তু পরবর্তীতে কিন্তু বঙ্গভঙ্গ আসলে কি হয়েছিল, মানে পরবর্তীতে দেখো হিন্দুরা বঙ্গভঙ্গের বিরোধিতা করতে থাকে। কারণ হচ্ছে কি ওই সময় তাদের কি তারা ইংরেজি ভাষা জানতো, সুশিক্ষিত ছিল, ইংরেজদের সাথে সম্পর্ক ভালো ছিল, তাদের কি সকল স্বার্থ কি তারা পূরণ করে নিতে পারতো। এবং কলকাতা কেন্দ্রিক ছিল সবকিছু, যাদের যাহলে কি যার ফলে হচ্ছে তারা হচ্ছে চিন্তা করতো যে যদি আরেকটা প্রদেশ হয় তাহলে তাদের কি তাদের হচ্ছে কি গুরুত্বটা কমে যাবে, যার ফলশ্রুতিতে তারা কি এটা বাস্তবায়ন করতে বাধা দেয়। কিভাবে লিখতে হবে কি আমি আগেই বলেছি। তারপর দেখো উদ্দীপকের ঘটনাটি বাংলার ইতিহাসে কোন ঘটনাকে মনে করিয়ে দেয়? সেই ঘটনাটা কি এই বঙ্গভঙ্গ, 1905 সালের বঙ্গভঙ্গ এবং 1911 সালের বঙ্গভঙ্গ রদকে কি মনে করিয়ে দেয়। তারপর দেখো বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমানরা লাভবান হয়, আবার এটি রদের ফলে কি পূর্ব বাংলার মুসলমানদের কি অনেক ক্ষতি সাধন হয়। উক্তিটি কি বিশ্লেষণ করো। হ্যাঁ অবশ্যই হচ্ছে কি এই ঢাকাকে কেন্দ্র করে যে প্রদেশটি হওয়ার কথা ছিল তারা হচ্ছে কি হলেও অনেক বেশি সুবিধা লাভ করতে পারত। এই বেশি মানুষের থেকে বেশি মানুষ যখন ছিল তখন কি তারা সরকার কি ঠিকমতো কি পরিচালনা করতে পারতো না, বাকি সুযোগ সুবিধা সমানভাবে পেত না। কিন্তু আরেকটা নতুন অঙ্গরাজ্য সৃষ্টি হলে কি তারা এই মুসলমানরাই কি সুবিধা লাভ করতে, কারণ এখানে মুসলমানরা ছিল কি সংখ্যাগরিষ্ঠ। ঠিক আছে, এবং এটার জন্য কি তারা লাভবান হবে। এটার জন্য কি 1905 থেকে যতক্ষণ ছিল 1911 সাল পর্যন্ত ততক্ষণ কি তারা অনেক খুশি ছিল, এবং পরবর্তীতে যখন কি এটা হলো না বাস্তবায়িত তখন কি তারা কি অখুশি হয়ে যায়। এটাই কি আমরা বিশ্লেষণ করে দিব। ঠিক আছে,
তো আশা করি তোমরা কি এই প্রশ্নটাও কি সুন্দর করে কি বুঝতে পেরেছো। আগে প্রশ্নটা তোমরা উদ্দীপক পড়ে ধরবা যে কি চাইছে, তার পরবর্তীতে কি আপ টু দ্য মার্ক লেখা শুরু করবে, ঠিক আছে। যারা নক করেছো তাদেরকে কি অবশ্যই পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সমস্যা নেই। তোমরা এখানে নক করে রাখলে কি আমি পিডিএফটা দিয়ে দিতে পারবো, ওকে। তো এই হচ্ছে কি আজকে তোমাদের এই 2 অধ্যায়ের আলোচনা ইতিহাস পার্টের। তোমাদের যারা ক্লাসের সাথে ছিলা সকলকে কি অসংখ্য ধন্যবাদ, এবং যারা ক্লাসটি শেয়ার করেছো তাদেরকে কি তাদেরকে আরেকটু বেশি ধন্যবাদ, ঠিক আছে। যারা ক্লাসটা শেয়ার করেছিলে এবং ক্লাসে পার্টিসিপেট করেছিলে তাদেরকে কি অনেক অনেক বেশি ধন্যবাদ, ঠিক আছে। তো এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, আচ্ছা যাদের সৃজনশীল নাই তারা হচ্ছে কি চলে যেতে পারো, সমস্যা নেই। আর ক্লাসটা কি আমাদের শেষ পর্যায়ে, ওকে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে। তো যেটা বলতেছিলাম, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই এখন করতে পারো, ঠিক আছে। আর যদি না থাকে কোনো প্রশ্ন তাহলে কি আমরা ক্লাসটা এখানেই শেষ করব। একটু দ্রুত বলো যে তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা, ঠিক আছে। কোনো প্রশ্ন রয়েছে কিনা একটু দ্রুত বলো আমাকে, কোনো প্রশ্ন রয়েছে কিনা তোমাদের, দ্রুত বলো প্রশ্ন রয়েছে কিনা, কোনো তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা, দ্রুত। কোনো প্রশ্ন রয়েছে কিনা একটু বলো, না হলে এখানে আজকে ক্লাস শেষ করব। আশা করছি কারো কি প্রশ্ন নেই, ওকে। আচ্ছা, তো যেহেতু কারো প্রশ্ন নেই, তো সবাই কি এই যে টাইমটা রয়েছে তোমাদের পরীক্ষার আগে, এই টাইমটা কি খুব সুন্দর করে কাজে লাগাও। অবশ্যই কি 8, 9, 10, 12 ঘন্টা যত ঘন্টায় কি তোমরা পড়তে পারো পড়ার পিছনে থাকো। এখন থেকে চেষ্টা করলেও কি তুমি ভার্সিটি অ্যাডমিশনে ভালো করতে পারবে এবং কি এইচএসসিতে অনেক ভালো করতে পারবে। মানে মানবিক বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের প্রতি এই প্রত্যাশাই থাকবে তোমরা কি অনেক বেশি পড়াশোনা করবে এখন থেকে। কারণ এখন থেকে পড়াশোনা করলে আগে যা করেছো সেটাকেও কি তোমরা একদম কি ঝেড়ে ফেলতে পারবে, ঠিক আছে। এখন থেকে পড়াশোনা করলে অবশ্যই কি তোমরা অনেক ভালো করতে পারবে। তো যারা এখনো নিয়মিত পড়াশোনা করছো না তারা অবশ্যই পড়াশোনা শুরু করো, এবং অ্যাডমিশন পর্যন্ত নিজেকে যে কোনো মূল্যে হচ্ছে কি নিজের কিছু অর্জনের জন্য অবশ্যই কি এই সময়টা তোমার দেওয়া উচিত, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে অন্য আবার কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।